আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও তো। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ। আজকে আমরা একটা চ্যাপ্টার পড়ব, তার নাম হচ্ছে রুই মাছ। রুই মাছ আমি একাডেমিক ক্লাসে অনেক ডিটেইল পড়াই। তোমাদের অনেকে একাডেমিক ক্লাস করেছো, তারা জানো। তো বলে রাখি এখানে যে এত ডিটেইল পড়ার একদম দরকার নেই, কারণ রুই মাছের শিরা এবং ধমনীতন্ত্র মানুষের থেকেও কঠিন। তো এখানে কিচ্ছু জানতে হবে না, কিচ্ছু পড়তে হবে না, শুধু নামগুলো পড়তে হবে, কোন শিরা বা ধমনী কোথায় যাচ্ছে। তো এক্ষেত্রে একটা শ্রেণী দেওয়াই আছে যে কডাল ধমনী কোথায় যায়, কডাল শিরা কোথায় যায়। তো কডাল মানে লেজ, লেজ মানে তো তাহলে কোথায় যাবে? পুচ্ছ পাখনা বা লেজে যাবে, রাইট? তোমরা তো জানো যে ভিসেরাল মানে ভেতরে, প্যারাইটাল মানে বাইরে। তাহলে প্যারাইটাল ধমনী কোথায় রক্ত নিয়ে যায়? বাইরে, মানে ত্বকে নিয়ে যাবে, রাইট? তো এই হচ্ছে কথা। তো ইম্পর্টেন্ট এখানে আসলে কি পড়তে হবে? রেপটাইলসরা কি অ্যান্ডোথার্মিক? রেপটাইলসরা অ্যান্ডোথার্মিক কিনা এখানে বলা নাই, এটা আমি নিজেও দেখি নাই। তবে যত সম্ভব অবশ্যই তারা অ্যান্ডোথার্মিক। সরি, অ্যান্ডোথার্মিক না, এরা হচ্ছে অ্যাক্টোথার্মিক। আবার একটা সমস্যা আছে, একটু আমি দেখি আগে। রেপটাইলসরা হচ্ছে অ্যাক্টোথার্মিক। রেপটাইলসরা হচ্ছে ব্যাঙের মতোই অ্যাক্টোথার্মিক, মানে বাইরের তাপমাত্রার সাথে এদের হচ্ছে শরীরের তাপমাত্রার চেঞ্জ হয়। তো আজকে আমরা পড়বো রুই মাছ। রুই মাছ থেকে কী কী ইম্পর্টেন্ট দেখো। প্রথমে আমি লিখে রাখছি মেজর কার্প। আজকে আমি জাস্ট কথা বলবো, এখানে লেখালেখির কিছু নাই। প্রথম প্রশ্ন আসতেই পারে যে কার্প কারা। কার্পের কিন্তু শর্ত আছে। কার্প মানে হচ্ছে যারা টাকলু মাছ, তারা। টাকলু মাছ বোঝো? মাথায় চুল নাই, গায়ে অনেক লোম আছে না? তাহলে টাকলু মাছ বলতে বোঝা যাচ্ছে মাথায় কোনো আইস নাই, গায়ে অনেক আইস। এবার বোঝা গেল? বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, মাথায় আইস নাই, শরীরে আছে, বাকি অংশে আছে, এবং এই আইসগুলো হবে সাইক্লোয়েড। শুধু এইটাই না, আর পেটের ভেতরে থাকবে বায়ুথলি। এটা পুরাতন বইতে কিন্তু নাই। তো পুরাতন বইতে যেহেতু কার্প মাছের সংজ্ঞা নাই, নতুন বইতে অ্যাড করা হয়েছে, এই জন্য তোমাদের নতুন বই পড়তে হবে। তো যদি তোমরা নতুন বই কিনতে না চাও, এখানেও কোনো চিন্তার কিছু নাই। আমি নতুন বই থেকেই কোশ্চেন ব্যাংক করতেছি, কাজ একেবারে শেষের দিকে। তো ইনশাল্লাহ তখন সলভ হয়ে যাবে। তো কার্প জাতীয় মাছ কারা? টাকলু মাছ বায়ুথলি থাকবে। টাকলু মাছ মানে হচ্ছে মাথায় কোনো আইস নাই, সারা শরীরে আইস আছে, আইসগুলো হবে সাইক্লোয়েড ধরনের। সাইক্লোয়েড কি? তাহলে আইস নিয়ে আমরা একটু পড়ি। এইটা আসে প্রায়, এদের শরীরে যে আইসগুলো থাকে দেখতে এরকম। সাইক্লোয়েড আইসটা হচ্ছে সাইকেলের মতো, সাইকেল যোগ অয়েড, সাইক্লয়েড। দেখো এটা চক্রাকার, কিন্তু পুরোপুরি চক্রাকার নয়, এই জন্য এটাকে বলা হয়েছে চক্রাকারের মতো বা সাইক্লয়েড। ক্লিয়ার? তো আইস নিয়ে আমাদের পড়তে হবে, এরপরে আমি কিছুক্ষণ পরে বিস্তারিত পড়াচ্ছি। তাহলে রুই মাছ কী জাতীয় মাছ? কার্প জাতীয় মাছ। কার্প জাতীয় মাছের আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মেজর কার্প, মাইনর কার্প বলে কিছু দেওয়া নাই যেহেতু, তাহলে
মেজর কার্পটাই জানতে হবে। কারা মেজর? মেজর মানে প্রধান। তাহলে যেগুলো খুব দ্রুত বাড়ে বিক্রি করা যায়, অর্থনৈতিক গুরুত্ব আছে, তারাই মেজর কার্প, রাইট? মেজর কার্পে কিন্তু চারটার নাম জানতে হবে, একের মুখস্থ করতে হবে। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস। ক্লিয়ার? এই চারটা নাম জানতে হবে। মেজর কার্প নয় কোনটি প্রশ্ন আসতে পারে। ওকে, তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? একটু বসি। রুই মাছ চ্যাপ্টারে কিন্তু প্রথম প্রশ্নটাই ছিল মেজর কার্প নয় কোনটি। না, মাইনর কার্প দেওয়া থাকবে ব্যাপারটা এমন না, অন্য অন্য মাছের নাম দিতে পারে। তো তোমরা তো জানোই কার্প জাতীয় মাছের গায়ে আইস আছে। যদি ক্যাটফিশগুলো দিয়ে দেয়, যদি মাগুর মাছ দিয়ে দেয়, পাঙাশ মাছ দিয়ে দেয়, এরা কি আইস আছে এদের গায়ে? নাই। তাহলে এরা কার্পই নয়, মেজর কার্প হওয়া তো দূরের কথা। এরা দ্রুত বর্ধনশীল হয় কি জন্য? দ্রুত বর্ধনশীল হওয়ার কারণ হচ্ছে এরাই যে দ্রুত বর্ধনশীল তা কিন্তু না। পাঙাশ মাছও কিন্তু দ্রুত বর্ধনশীল। তুমি যেখানে চাষ করবো সেখানে, জংলার মধ্যে চাষ করতেছে, ইভেন সেপটিক ট্যাঙ্কের মধ্যে এদের চাষ করা যায় যদি উপরে ঢাকনিটা খুলে দাও, তাই না? তো কার্প জাতীয় মাছের তো সংজ্ঞা আছে। সংজ্ঞাটা আগে আগে তাকে কার্প হইতে হবে, তারপর হচ্ছে দ্রুত বর্ধনশীল। দ্রুত বাড়ে মানে আমরা খানা পিনা দিই বা তারা খাবার পায়, এরপর বাড়ে, দেন আমরা বিক্রি করতে পারি, লাভ পাই, এই জন্য পড়তেছি এটা, তাই না? তাছাড়া পড়ার কোনো কারণ ছিল না। এরপরের প্রশ্ন হচ্ছে এদের বসতি কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষ বলতে কিন্তু বাংলাদেশ, পেছনে মায়ানমার, সামনে পাকিস্তান, ইন্ডিয়ার পর পাকিস্তান, এগুলোর কথা বলা হয়েছে। তো আমাদের তাপমাত্রা কি? গ্রীষ্মপ্রধান না আমরা? যদিও নাতিশীতোষ্ণ বলা হয়, বাট এটা হচ্ছে গ্রীষ্মপ্রধান অঞ্চল। তো গ্রীষ্মপ্রধান মানে হচ্ছে তাপমাত্রা বেশি। তাহলে এন্টার্কটিকাতে কি আমরা এটাকে পাবো? আমেরিকান কান্ট্রিগুলোতে পাবো, সাইবেরিয়াতে পাবো, রাশিয়ায় পাবো না। বাট তারা কিন্তু এখন চাষ করছে, রাইট? তাহলে ভারতবর্ষ এদের হচ্ছে আদি বসতি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাপমাত্রা একটা ফ্যাক্টর আছে, কত ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এরা মারা যায়? 14 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা জানতেই হবে, প্রশ্ন এটা আসতে পারে। তাহলে অন্য অন্য দেশে তো 14 নিচে নেমে যায়, তাই না? আমাদের দেশে যতই হচ্ছে বাইরের তাপমাত্রা কমুক না কেন, পানির তাপমাত্রা কিন্তু নিচের দিকে, 14 নিচে নামার কোনো সম্ভাবনা খুব কম, তাই না? তো এই হচ্ছে কথা। বসতি শেষ, স্বভাব। মাছ জন্মের পরে কিন্তু মানুষ কিন্তু প্রোটিন খায় না? আদর্শ প্রোটিনের সংজ্ঞা কি ছিল? দুধ, ডিম, রাইট? জন্মের পরই আমরা কিন্তু প্রোটিন খাই। তাহলে এরাও জন্মের পর প্রোটিন খাবে, মানে মাংস খাবে। ছোট রুই মাছ এরা খাবে হচ্ছে ছোট ছোট প্রাণী, তার মানে হচ্ছে জু প্লাঙ্কটন। শুধু এগুলো খেলে হবে? শাক খাইতে হবে না, ফাইটো প্লাঙ্কটনও খাবে, মানে শৈবাল খাবে। একটু যখন বড় হয় আঙ্গুলের সমান, এদেরকে বলা ফিঙ্গারলিং স্টেজ বা অঙ্গুলিপোনা দশা, অঙ্গুলিপোনা, রাইট? তখন গিয়ে এরা করে কি, তখন এরা সবজি খাওয়া বন্ধ করে দেয়, শুধু প্রোটিন খায়। বাট তোমাদের এখান থেকে জানতে হবে সেটা হলো পূর্ণ বয়স্ক অবস্থায় রুই মাছ কি খায়? পূর্ণবয়স্ক অবস্থায় এরা যে পানির যে লেয়ারটা আছে নিচের দিকে থাকে, নিচের দিকে আলো পৌঁছায়, ওখানে যে শৈবালগুলো জন্ম নেয়, নরম নরম যে সবুজ উদ্ভিদগুলো জন্মায়, এগুলো খায়। এখন বলো তো, যদি নরম নরম সবুজ উদ্ভিদ জন্মায়, তাহলে সবুজ উদ্ভিদ কেটে কেটে খাওয়ার জন্য এদের মুখে কিছু একটা থাকতে হবে ধারালো, রাইট? এটাকে বলে কাটিং এজ বা কর্তন আল। তাহলে কর্তন আল দেখে কি বোঝা যায়? এরা সবুজ উদ্ভিদ কামড়ে কামড়ে খায়, রাইট? এটা জানতে হবে। সবুজ উদ্ভিদ খাচ্ছে, এটা প্রমাণকে মুখের ভেতর দেখে বোঝা যায়। পরের প্রশ্ন, রুই মাছ যে তলদেশি মাছ, কেমনে বুঝবা?
তাহলে এদের যদি আমরা তুলে নিয়ে আসি, এনে যদি নাড়ি ভুঁড়িটা কাটি, কাটার পর আমরা কী পাবো? পেটের মধ্যে বালু পাবো, পচনশীল জৈব পদার্থ পাবো, রাইট? মানে একটা গাছের পাতা টাতা কিছু একটা মাটির নিচে পড়ে গেছে, নিচে পচে গেছে, পানির নিচে তো বালিও আছে, ওরা ওগুলো খাচ্ছে। তাহলে এইটা প্রশ্ন আসতে পারে, রুই মাছ যে তলদেশি খাদক কেমনে বোঝা যায়? পেটের ভেতরে কী পাবো আমরা? পচনশীল জৈব পদার্থ পাবো, বালু পাবো, কাদা পাবো, রাইট? এরপর আরেকটা প্রশ্ন হতে পারে, এরা যে ওগুলো খাচ্ছে তুমি কেমনে বুঝবা? তো পচনশীল কোন একটা জিনিস খাইতে গেলে কিন্তু এইভাবে খাইতে হবে, এইরকম কিন্তু টোকায় টোকায় পাখির ঠোঁটের মতো হবে না, মুখটা এরকম গোলাকার হবে, এইরকম এরকম করে খাবে। তাহলে এরকম এরকম করে যদি খায় তাহলে মুখটার সামনে একটা এরকম থাকবে না? এটাকে বলে ঝালর। ঝালর বোঝো তোমরা? কোনটা ঝালর? মেয়েরা লেহেঙ্গা পরে না, নিচে যেটা এই যে পড়ছে এইরকম, তাহলে মুখের সামনে একটা লেহেঙ্গার মতো থাকে, এটাকে বলা ঝালর। কিছু বুঝলা? তাহলে ঝালর দেখে কি বোঝা যায়? খুঁটে খায় এরা, এরকম এরকম করে খুঁটে খুঁটে খায়। ক্লিয়ার? আরেকটা জিনিস, সেটা হচ্ছে রুই মাছ যে সেকে খায়, এটার প্রমাণ কি? খাবার এই পাশে ঢুকতেছে পানি, এরা কিন্তু মুখ দিয়ে পানি নেয়, ফুলকা দিয়ে কিন্তু কোনো পানি ঢোকায় না, বের করে দেয়। মুখ দিয়ে পানি নিচ্ছে, ফুলকার ভেতর দিয়ে যাচ্ছে, ফুলকার মধ্যে রেকার আছে ধরার জন্য এরকম। তাহলে যে যে খাবারগুলো যাচ্ছে মুখের ভেতর দিয়ে এরকম করে ধরবে, ধরে ধরে খেয়ে নিচ্ছে, তাহলে পানি থেকে সেকে সেকে খাচ্ছে না? তাহলে এইটা হচ্ছে প্রমাণ, রুই মাছ সেকে খায়। তার প্রমাণ কি? গিল রেকার বা ফুলকা রেকার। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারতেছো? শুধু 14 ডিগ্রি সেন্টিগ্রেড, -14 নয়। মেজর কার্প এবং মাইনর কার্প কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? মেজর কার্প বলতে বেশ কিছু ঘটনার উপর ভিত্তি করে করা হয়েছে। 1 নম্বর হচ্ছে এটাকে আমরা পাত্তা দিব বেশি, প্রধান পাত্তাটা আমরা এঁকে দিব 1। 2 নম্বর হচ্ছে কেন পাত্তা দিচ্ছি? কারণ এগুলো আকারে বাড়ে। 3 নম্বর হচ্ছে কেন আমরা আকারে বাড়ে এটাকে পাত্তা দিলাম? কারণ হচ্ছে আকারে বাড়লে আমরা প্রোটিন বেশি এখান থেকে পাবো, রাইট? প্রোটিন বেশি পাবো, বিক্রি করতে সুবিধা, টাকা পয়সা অনেক। তো মেজর কাপ মাইনর কাপ এগুলোর উপর ভিত্তি করে করা হয়েছে। মুখের সামনে লেহেঙ্গা, দেখো আমি কিন্তু খুব সিরিয়াস মুডে পড়াইতেছি না, এটা গল্প করতে করতে আমরা পার হয়ে যাব আজকে। মেজর কার্ভ শেষ, বসতি শেষ, খাদ্য গ্রহণ দেখবা। রুই মাছ হচ্ছে যখন একেবারে বড় হয় তখন এরা হচ্ছে শাকাশি হয়। শাকাশির পর ব্র্যাকেটে দেখবা হার্বি ভোরাস লেখা আছে। হার্বি ভোরাস মানে কি? হার্ব জাতীয় খাবার খায়, বিরুৎ। তাহলে বিরুৎ কি? বিরুৎ হচ্ছে এমন একটা উদ্ভিদ যেটার ভেতরে ফাঁপা থাকে। ফাঁপা থাকলে কি এটা নরম না? যেমন ঘাস, ঘাস কেন আমরা চাবাই? বসছি, গল্প করতেছি, ঘাস টেনে নিয়ে মুখের মধ্যে চিবোতেছি, রাইট? কেন? কারণ ভেতরটা নরম, এটা হার্ব। তাহলে হার্বকে যারা খাবে তাদেরকে বলে হার্বি ভোরাস বা শাকাশি। শাক তো এটা, রাইট? এবার চলে আসি আমরা রুই মাছের গঠনে। রুই মাছ কিন্তু পটলের মতো দেখতে কিছুটা। পটল বোঝো? 2 প্রান্ত সরু, মাঝখানে মোটা। এটার একটা সুবিধা আছে, নৌকাগুলোর আকৃতি কেন গোলাকার না, কেন চারকোনা নাই? সুবিধা কেন? স্রোত থাকবে, স্রোত যেন সে কেটে কেটে যাইতে পারে, স্ট্রিম লাইন বরাবর সে যেন যেতে পারে। তাহলে রুই মাছের চলার সুবিধার জন্য রুই মাছের দেহটা কেমন হয়েছে? স্ট্রিম লাইনড হয়ে গেছে, মাকু আকৃতির। তোমরা একটু কমেন্টে বলো তো মাকু আকৃতি বলতে কি বোঝানো হয়েছে, কেন এটাকে মাকু আকৃতি বলে? খুব দ্রুত। আজকে একটু কম পড়ায়েন প্লিজ। মার্জিয়া ইসলাম, আসলে বেশি পড়ার কিছু নাই এখানে। আস্থা হোক, সব কিছুতেই বিজনেস ফ্যাক্ট, রাইট? সব কিছুই বিজনেস ফ্যাক্ট। ভাইয়া এই টপিকটা আজকে দাগাই দিন সম্ভব হলে। তোমাদের একটা কথা বলি, টিফিনের মধ্যে আমি কিন্তু লাইনের পর একটা করে কোশ্চেন করছি, আনসার করছি, কোশ্চেন করছি, আনসার করছি। পুরো টিফিনটা পড়লে এই চ্যাপ্টারের মেডিকেলের প্রিপারেশন শেষ। তবে টিফিনে কিছু সংস্কার আছে, কয়েকটা লাইন আগে যেমন ছিল আমি ওই অনুযায়ী যেহেতু লিখেছি পুরাতন বইয়ের উপর, তো যে লাইনগুলো চেঞ্জ হবে এই লাইনগুলা বই থেকে দেখে নিবা।
কোনটা দেখে নিবা আমি বলি তোমাদের, তোমরা দেখে নিবা হচ্ছে হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ আর প্রকোষ্ঠ, এগুলা বইতে যা আছে তাই পড়তে হবে। এই অংশটুকু দেখে নিবা, আর বাকি অংশটুকু টিফিনে যা আছে তাই। এগুলো এডমিশনে আসবে, একটা কোশ্চেনের বাইরে আসবে না। বোঝা গেল? আর আমি তো কোশ্চেন ব্যাংক দিচ্ছি, কোশ্চেন ব্যাংকে এগুলো সব দিয়ে দিব। মাকু, আমি বলছি মাকুটা কি আসলে? মাকু আকৃতি তো আমি বুঝতে পারছি, তোমরা বুঝছো যে দেখতে পটলের মতো কিছুটা, তাই না? যে নৌকাগুলো তোমরা দেখতে পাও না, এই প্রান্ত সরু ওই প্রান্ত সরু, মাঝখানে একটু মোটা নৌকাগুলা, এটাই হচ্ছে মাকু আকৃতি। মাকু বলতে কি বোঝাইছে এখানে? মাঝে মোটা, উম্মে জাহান তৌহিদা বলেছ এটা মাকু। আস্তাহাক বলেছ মাকু তো তাঁতিদের ব্যবহৃত যন্ত্র, এর আকার, সেই আকার হয় মাকু আকার। সাবাস সুফি ভাই, আপনি দেখছেন যে যারা ঘুড়ি ওড়ায় তাদের কথাই ভাবো, ধরা যাক এরকম একটা লম্বা কিছুর মধ্যে তারা হচ্ছে সুতা পেঁচাবে, রাইট? একটু চিন্তা করেন তো সুফি ভাই, সুতা পেঁচাতে পেঁচাতে কেমন হয়? এরকম হয় না? হয় কি না? কখনো এমন হয়েছে যে এই প্রান্ত উঁচু এই প্রান্ত উঁচু মাঝখানটা সরু? হয় না। তো এই যে এটা হচ্ছে মাকু আকৃতি। মাকু মানে কি? যেটাতে সুতা পেঁচানো থাকে। আবার দেখবা তোমরা ওই যে জাল বানায় এরম করে, তো এটাতে কিন্তু সুতা পেঁচানো থাকে। তোমরা দেখবে এই জায়গাটা সরু এই জায়গাটা সরু, মাঝখানে মোটা হয়ে গেছে সুতার জন্য, ওইটাই হচ্ছে মাকু। ঠিক আছে? রুই মাছের চেহারা মাকু হলে সুবিধা কি সুবি ভাই? সরু যেহেতু, স্রোত আসুক সে স্রোত বরাবর যেতে পারবে, স্রোতের লাইন, স্ট্রিম লাইন, এই জন্য একে বলা হয় স্ট্রিম লাইন ফিশ, রাইট? স্রোতে বাধাপ্রাপ্ত হয় না এরা। তো আশা করি বুঝতে পেরেছো, এটা একটা প্রশ্ন আসতে পারে। বাহ্যিক গঠন, দুইটা জিনিস অবশ্যই পড়বা, একটা আছে আইস আর একটা আছে লেজ। এখান থেকেই প্রশ্ন হয়, ঠিক আছে? আর বাকি যেগুলো বলছে এখান থেকে প্রশ্ন হতে পারে। গতবার হচ্ছে আইস লেজ থেকে একটা প্রশ্ন এসেছিল। দেখো, প্রথমে চলে আসি আমরা এর গায়ের আইস। মাথায় আইস আছে? নাই। মাথায় যদি আইস থাকতো তাহলে এরা মেজর কার্প জাতীয় মাছ হতে পারতো না, রাইট? তো ধরা যাক এটা আইস। যদি আইসটা এরকম হতো তাহলে এটা হচ্ছে সাইকেল বা সার্কুলার আইস হতো। যেহেতু এরকম না বা কিছুটা এরকম, এই জন্য এটাকে বলা হচ্ছে সাইকেলের মতো বা সাইক্লয়েড। তাহলে রুই মাছের আইস দেখতে কেমন? তোমাদের কি মনে আছে অ্যাক্টিনোপটেরিজিক শ্রেণী যখন তোমরা পড়তেছিলা, বলা ছিল যে এদের সাইক্লয়েড নামক আইস আছে। রুই মাছ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তাহলে? অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত। একটু দেখো, প্রথম কথা, এটা কি দ্বারা তৈরি? ডেন্টিন। ওকে, ডেন্টিন কোথায় পাওয়া যায়? আমাদের দাঁতের উপরে পাওয়া যায়, রাইট? না, দাঁতের উপরে এনামেল থাকে, তার ভেতরে থাকে ডেন্টিন। উপরে এনামেল, একটোডার্মে এনামেল, ক্লিয়ার? ডেন্টিন দ্বারা তৈরি। একটু ভালো করে খেয়াল করো তো, এই আইসটা থেকে কি পড়তে হবে? আইসটার রং কি? রং হচ্ছে সিলভার কালার, রূপালি কালার, চকচকে। এক। দুই নম্বর হচ্ছে পুরোটা যে রূপালি হয়, এই যে মাঝখানে একটু আছে, এইটাই শুধু হচ্ছে লাল। তো এটার কিন্তু একটা স্পেশালিটি আছে, সেটা হলো আমরা যখন রুই মাছ চাষ করি তখন পুকুর থেকে কিন্তু রুই মাছটা মাঝে মাঝে তুলে দেখি বৃদ্ধি কেমন হচ্ছে। এক। দুই নম্বর হচ্ছে রুই মাছটা কখন প্রজনন ঋতু চলছে, এটাও কিন্তু আমরা বুঝতে পারি। বোঝা গেল? কেমনে বুঝতে পারি? এটা তো এমনিতেই লাল, যখনই তুমি এটা তুলে দেখবা উজ্জ্বল লাল হয়ে গেছে, তার মানে রুই মাছটা এখন প্রজনন ঋতুতে চলছে, প্রজনন চলছে, রাইট? তখন এই মাছটা ধরা যাবে না। বুঝলা? তো দেখো, এটা যদি একটা হয়, মানে কোন একটা টার্গেট হয়, আমরা যে গুলি করি, তাহলে ফোকাস কোনটা? এইটা। তাহলে এটার নাম হচ্ছে ফোকাস। তাহলে ফোকাসের গুরুত্ব কি? ফোকাস দেখে আমরা ধারণা করতে পারি রুই মাছটা প্রজনন ঋতুতে আছে কিনা।
ওকে, এখন দেখো দ্বিতীয়টা, রুই মাছটা কেমন বৃদ্ধি হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো, কেমনে বুঝবো? রুই মাছটা যদি আমরা দেখি তাহলে প্রথম যখন আইসটা গজায় পুরা শরীরে একটা হচ্ছে রাসায়নিক পদার্থ এরকম ছড়ায় পড়ে, অস্থিময় রাসায়নিক পদার্থ পুরোটাতে। তার মানে সে একটু বাড়তেছে, কারণ শরীরের ভেতরে যখন বিক্রিয়া হয় না, শরীরের ভেতরে বজ্র পদার্থগুলো তো ত্বক দিয়ে বাইর হবে, ঠিক কিনা? ত্বক দিয়ে বাইর হয়েছে, আইসের উপর জমা হয়েছে। এর পরের বার যদি জমে তাহলে দেখবা এটা বৃত্তাকারে জমতেছে, মানে এই যে এই জায়গা পুরোটাতে জমবে। আবার কিছুদিন পর দেখা যাবে এই যে এই অংশটুকুতে জমবে পুরোটাতে, আবার কিছুদিন পর দেখা যায় এই জায়গাটাতে জমতেছে। তাহলে একটু দেখো তো, এই লেয়ারটা ছিল একবার ফার্স্ট লেয়ার, এইটার থেকে পরের লেয়ারটা একটু উঁচু না, তারপরের লেয়ারটা আরেকটু উঁচু না, তারপরের লেয়ারটা আরেকটু উঁচু না, তো ধাপে ধাপে না এগুলা। তো তুমি যদি তুলে দেখো যে অল্প সময়ের মধ্যে এরকম অনেকগুলো লেয়ার হয়েছে, তাহলে তুমি বুঝবা যে তার শরীরের ভেতরে বেশি বেশি বিক্রিয়া হচ্ছে, মানে সে বেশি বেশি খাচ্ছে। বেশি বেশি খাচ্ছে মানে কি? বেশি বেশি শক্তি পাচ্ছে। বেশি শক্তি মানে কি? এর এখন বৃদ্ধি হচ্ছে, রাইট? তাহলে এই যে দেখো সার্কেলের মতো এগুলা, এই জন্য এগুলাকে বলে সার্কুলি। সার্কুলি একটাকে যদি আমরা বলি তাহলে সার্কুলাস। তাহলে প্রশ্ন আসে, রুই মাছের বৃদ্ধি কি দেখে বোঝা যায়? সার্কুলাস বা সার্কুলি দেখে বোঝা যায়। রুই মাছের প্রজনন ঋতু কি দেখে বোঝা যায়? মাঝখানে ফোকাসটা দেখে বোঝা যায়। ফোকাস দেখে আমরা কীভাবে প্রজনন ঋতু বুঝি? উজ্জ্বল লাল হয়। সার্কুলি দেখে আমরা কীভাবে বুঝি? সার্কুলির সংখ্যা বাড়ে। বোঝা গেল? এখন তোমাদের প্রতি আমার প্রশ্ন, বলো তো কোন ঋতুতে রুই মাছের বৃদ্ধি ভালো হবে, মানে সার্কুলির পরিমাণ বাড়বে? শীতকালে না গ্রীষ্মকালে? বলো। স্যার পিপ অফ করে দিছে কয়েকদিন ধরে। এই পিআইপি পিপ অফ করে দিছে কয়েকদিন ধরে, মানে কি এটা? ঝাঁকি জাল মানে আসলে হচ্ছে ওই যে ঝাঁকি জাল কোনটা আছে ভাই? পুরো যদি এক ঝাঁক মাছ যায়, পুরোটা ছড়াই দিয়ে পুরো ঝাঁকটাকে তুমি আটকাইতে পারবা, এটা হচ্ছে ঝাঁকি জাল, তাই না? আমি ঠিক বলছি? বিশাল দিলেন, বিশাল ছড়াই গেল। টিকটকে তো দেখা যায় চাইনিজরা বিশাল জাল ছড়াই দিতেছে। চাইনিজরা সব কিছু বড় বড় করে, তাই না? বিল্ডিং বলেন, জাল বলেন, সব কিছুই, কারণ চাইনিজদের চোখ ছোট ছোট। আচ্ছা, তোমরা যেহেতু বলতে পারছো রুই মাছের বৃদ্ধি কবে হয়, তাহলে আমরা কিন্তু রুই মাছের প্রজনন ঋতু সম্পর্কে কিন্তু পড়ে ফেলছি। গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল শুরু হয় কোন ঋতু পার হয়ে? বসন্ত ঋতু পার হয়ে, রাইট? বসন্তে নতুন কি হয়? গাছের পাতা জন্মায়। নতুন গাছের পাতা যদি জন্মায় তার মানে গাছের বৃদ্ধি হচ্ছে, গাছ বেশি বেশি খাচ্ছে। তাহলে বসন্ত ও কিসে? গ্রীষ্মকালে। বসন্ত ও গ্রীষ্মকালে এই দুই ঋতুতে বৃদ্ধি বেশি হয়। তাহলে এই দুই ঋতুতে আমরা সার্কুলির পরিমাণ একটু বেশি দেখতে পাবো, রাইট? আশা করি সবাই বুঝতে পেরেছো। শেষ। এবার চলে আসি লেজে। এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে মাথা। মাথা থেকে আমি বারবার বলতেছি মাথায় কোনো আইস নাই, এটা মাথায় রাখবো, নিজেদের মাথায় রাখবো। তাহলে দেখো রুই মাছের কিন্তু পাখনা আছে, পৃষ্ঠীয় পাখনা আছে, এই যে পুচ্ছ পাখনা আছে, শ্রোণী পাখনা আছে, বক্ষ পাখনা আছে, এই যে এই সাইডে, ওই সাইডে একটা আছে, রাইট? এটা কি পাখনা? পুচ্ছ। এইটা পৃষ্ঠীয়, এইটা পায়ু, এইটা শ্রোণী পাখনা। শ্রোণী পাখনা এখানে না, আসলে এইদিকে থাকে, দুই সাইডে। তো দেখো আমরা কয় ধরনের পেলাম? 1, 2, 3,
4 5। তাহলে প্রশ্ন হতে পারে রুই মাছের পাখনা কয় ধরনের? এখানেই কিন্তু কনফিউশন। কি কনফিউশন? পাখনা কয় ধরনের? 5 ধরন। কিন্তু সব থেকে নিখুঁত যেটা সেটা হলো রুই মাছের পাখনা হচ্ছে 2 ধরনের। তাহলে 5টাকে আমরা 2 ভাগ করে দিই। 3 ধরন আছে যারা বিজোড়, 2 ধরন আছে যারা জোড়। এই যে দেখো পেছনে একটাই পাখনা, তাহলে পুচ্ছ পাখনা একটা হচ্ছে বিজোড়, পুচ্ছ পাখনা হচ্ছে বিজোড়। এই যে দেখো পিঠের মধ্যে একটা পাখনা উপরে হয়ে আছে ডলফিনের মতো, তাহলে পৃষ্ঠ পাখনা হচ্ছে বিজোড়। এই যে তো পায়ু পাখনা, পায়ু যেহেতু একটা, তার পাশে যে পাখনাটা থাকবে সেটা হচ্ছে একটাই থাকবে। তো মজার ব্যাপার দেখো, যতগুলো প দ্বারা শুরু হয় সবগুলো হচ্ছে বিজোড় পাখনা। তাহলে পাখনার সংখ্যাগুলো তোমরা মুখস্থ করবা না, 10টা থেকে 12টা, 7টা থেকে 9টা দেওয়া আছে, এগুলো মুখস্থ করার দরকার নাই। পাখনা রশ্মি যেগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করার দরকার নাই। তোমরা শুধু মনে রাখবা পৃষ্ঠীয় পাখনা কয়টা? একটা। পুচ্ছ পাখনা কয়টা? একটা। পায়ু পাখনা কয়টা? একটা। এক মানেই বিজোড়, তাহলে এই 3টাই হচ্ছে বিজোড় পাখনা। আর বাকিগুলো কি পাখনা? জোড় পাখনা। জোড় পাখনা কারা? বক্ষ পাখনা ও শ্রোণী পাখনা। শ্রোণী মানে হচ্ছে কোমর, এটা রুই মাছের কোমর। রুই মাছ হয়েছে না, ইলিশ মাছ হয়েছে, জাটকা ইলিশ, তাই না? সুবি ভাই ভালো আছেন, কুমিল্লার লোক, চাঁদপুরের লোক, চাঁদপুরের লোক। কুমিল্লা বলছিলাম, পচা রসমালাই। রুই মাছের মাথায় কোনো আইস থাকে না। আচ্ছা, তো পিপ উইন্ডো বলছি, পিপ উইন্ডো না, এটা পিপ হোল। ছোট একটা হচ্ছে দরজায় থাকে, এটাতে দেখা যায়। আমাদের চোখেও কিন্তু পিপ হোল আছে, সেটা হচ্ছে চোখের কোনটা? আইরিশ না পিউপিল? পিউপিল। পিউপিল হচ্ছে মানুষের চোখের পিপ হোল। পিউপিল একটা ছিদ্র না, তো ওই ছিদ্রটা দিয়ে তো আলো প্রবেশ করছে। দরজায় একটা ছোট ছিদ্র আছে না, গোলের মধ্যে মাঝখানে সরু একটা ছিদ্র, ওটা পিপ হোল। তোমাদের প্রশ্ন একটু দাও তো এখানে। সুফি ভাই আমার দেশি, ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী তো পশ্চিমবঙ্গের লোক। আমিও চাঁদপুরের ভাই, RIP কুমিল্লা। ভাইয়া বইতে 5 ধরনের দেওয়া আছে, কোনটা দিব এক্সামে? ওকে, বলে রাখি, এক্সামে কিন্তু 5 ধরনের থাকলে কিন্তু কখনো 2 ধরনের, এই 2 সংখ্যাটা থাকবে না, এটা নিশ্চিত থাকো। 4 5 6 7 এইভাবে দিতে পারে। ক্লিয়ার? আবার যদি বলে যে রুই মাছের কয়টা পাখনা আছে, তখন আবার বিপদে পড়ো। দেখো কয়টা পাখনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা পাখনা আছে। কয় ধরনের আছে? 5 ধরনের আছে। বাট প্রশ্ন যদি জোড় বিজোড় থেকে হয় তাহলে নিশ্চিত থাকো এইভাবে বলবে, রুই মাছের বিজোড় পাখনা নয় কোনটি, এই প্রশ্নটা আসবে। তখন তো তুমি বুঝতেই পারবা যে এটা জোড় বিজোড় থেকে প্রশ্ন করছে। বিজোড় পাখনা মানে গুলো দিয়ে আর সবগুলোই বিজোড়, তাহলে এই যে বক্ষ পাখনা বা শ্রোণী পাখনাটা দাগায় দিবা। পরীক্ষায় আজমল স্যারের বইয়ে যা আছে সেটা থেকে প্রশ্ন আসবে। তো জোড় বিজোড় থেকে প্রশ্ন এইভাবে আসতে পারে, কোনটি বিজোড় পাখনা নয়। ওকে, আচ্ছা পরেরটাতে আসি। একটু দেখো তোমরা, এই যে পাখনা আমি একটা নিলাম, এখানে পাখনার ভেতরে এইরকম কিছু কাটার মতো আছে, রশ্মি আছে, সুতা, এগুলো হচ্ছে টিন বা অ্যাক্টিন। তো যাদের এই পাখনার মধ্যে টিন বা সুতা আছে তাদেরকে বলা হয় অ্যাক্টিনোপটেরিজি। তোমরা তো পড়ে আসছো গত ক্লাসের মধ্যে। এই জন্য রুই মাছের শ্রেণী হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। দেখো কিচ্ছু দেখে নাই, শুধুমাত্র এইটা দেখছে। ক্লিয়ার? আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসে আমরা লেস থেকে কি প্রশ্ন আসতে পারে। লেস থেকে সেদিন আমি কিন্তু বলেছিলাম এইটার এটা ভিন্ন, হেটারো সার্কাল। দেখো এইটার এটা সমান, হোমো সার্কাল। যদি এরকম হয় লেসটা, এটা কি সার্কাল? ডাইফি সার্কাল। তাহলে রুই মাছের লেস কোন ধরনের? হোমো সার্কাল।
পড়া শেষ লেস থেকে। তোমাদের এখানে দুটো তথ্য দিয়ে রাখি, অনেকে মিস করে যাও। সেটা হলো 3টা ছিদ্র আছে রুই মাছের শরীরে, সামনে থেকে পেছনের দিকে। পা জোরে টিফিনে দেওয়াই আছে, বইতে কিন্তু এটা আছে, অনেকে এটা পড়ে না। পাতে হচ্ছে পায়ু ছিদ্র, যেতে হচ্ছে জনন ছিদ্র, রেতে হচ্ছে রেশন ছিদ্র। ক্লিয়ার? পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেশন ছিদ্র শরীরের নিচে থাকে। ক্লিয়ার? অঙ্কীয় দেশে, অঙ্ক মানে বুকের দিক, পৃষ্ঠীয় মানে পিঠের দিক। ক্লিয়ার? পিঠকে বলা হয় ডরসাল আর বুকের দিকটাকে বলা হয় ভেন্ট্রাল। ওকে, শেষ। এবার একটা স্পেশাল কথা, সেটা হলো রুই মাছ কেমনে বোঝে যে এখন জননের ঋতু চলে আসছে? কেমনে বোঝে এই পানিটা এখন খাবার ঠিক আছে, এই পানিটা হচ্ছে আমার বসবাসের উপযুক্ত, ভুল করে যদি কোনো পানিতে চলে যায় তাহলে ভুল করে আবার সে ফিরে আসে, ওই পানিতে আমি থাকবো না, কেমনে বোঝে? দ্রুত কমেন্ট করো তো। ব্যোমকেশ বক্সী লিখেছে, ভাইয়া আমাদের জন্য গোয়েন্দা গল্পের বই লিখেন, এডমিশনের পর যাতে পড়তে পারি। দেখো তোমাদের কাছে মানে আমি, তোমরা যেহেতু একবার আসছো তাহলে নিশ্চিত থাকো যে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের আমার বই কিনতে হবে। ট্র্যাপে পড়ে গেছে না এরা। এটা শেষ করো, এডমিশনে যাও, এডমিশনে গিয়ে আমার বই পড়ো, এডমিশনে পড়ে, তারপর পড়ে বয়স যখন আরও বাড়বে, যখন দেখবো যে কোনো বই পড়তে আর ভালো লাগতেছে না, তখন আমার বই খুঁজবো। এত সহজে পারবো না। ট্র্যাপড, এনট্র্যাপড। টেম্পারেচার ও কেমিক্যাল ডেন্সিটি এর মাধ্যমে ফারিয়া নূর বলেছ ক্যাপনাইট ডেন্সিটিটা বুঝতে পারে, আসলে আমি এটা জিজ্ঞেস করেছি। পার্শ্বরেখা তন্ত্রের, না পার্শ্বরেখা তন্ত্র নয়, এটার নাম হচ্ছে এই যে শরীরে ছিদ্র 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 এরকম আছে, এটা দেখো তো শরীরের পার্শ্বে আছে না, তাহলে এটা পার্শ্ব। এইটা কি রেখার মতো হয়ে গেছে না এখন, সরল রেখা, রেখা, তাহলে পুরোটা মিলে একটা কাজ করছে, তার মানে এটা হচ্ছে অঙ্গ। ল্যাটেরাল মানে হচ্ছে পার্শ্ব, প্যারালাল ল্যাটেরাল মানে হচ্ছে পার্শ্ব, রেখা মানে হচ্ছে লাইন, অঙ্গ মানে হচ্ছে অর্গান। তাহলে এই যে ফোটা 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 পার্শ্ব রেখা অঙ্গ, মানে পাশে রেখার মতো যে অঙ্গটা আছে, এইটা দ্বারা সে বুঝতেছে যে এই পানিটাতে খাবার আছে, এই পানিটার টেম্পারেচার এখন এই অবস্থায় আছে। তাহলে খাবার থাকলে, টেম্পারেচার ঠিক থাকলে, ঘোলা হলে, স্রোত থাকলে ওরা বুঝে ফেলে যে এইটাই হচ্ছে প্রজনন ঋতু। ক্লিয়ার? এরা খুবই রোমান্টিক সফি ভাই, এদের অমাবস্যা লাগে, কাল বৈশাখী লাগে, ভরা পূর্ণিমা লাগে, তখন প্রজনন ঋতুতে যায়। চিন্তা করো কি ধরনের রোমান্টিক মাছ এরা। কিছু বুঝলা? প্রবল যদি বজ্রপাত না হয়, প্রবল যদি স্রোত না থাকে, পানি যদি ঘোলা না হয়, মানে প্রাইভেসি যদি না পায়, খাবার যদি না পায়, টেম্পারেচার যদি কুল না থাকে, তাহলে এরা কখনো ডিম ছাড়ে না। যদি ডিম ভুল করে ছাড়ে, ওরা দেখে যে ডিমগুলো ফুটতেছে কিনা, যদি দেখে ডিম না ফুটতেছে না, শরীরের ডিম শরীরে রেখে দেয়। রংপুরে কি বলে, আসে বেলা হবি এলা। কচি কচি বাচ্চাদের ট্র্যাপে ফেললেন রাজীব ভাই। তোমরা কিভাবে মনে করো যে তোমরা কচি কচি বাচ্চা? হ্যাঁ, এরা কচি কচি বাচ্চা, এরা তো আমাদেরও মাস্টার।
তাহলে আমি যদি হাত দিয়ে পানিতে স্রোত তৈরি করি, পানি ঘোলা করে দেই, তাহলে কি বুঝতে পারবে নাকি ডিম ছেড়ে দিবে? না, আমি একটা আর্টিকেল লিখেছি টিফিনের শেষের দিকে দেখবা কখন তারা ডিম ছাড়ে, এইটাই হচ্ছে নিখুঁত। হালদা নদীতে ডিম ছাড়ে, ওরা উজানে যায় কখন? যখন, দেখো খুব স্পেশাল একটা ব্যাপার আছে, ডিম পাড়ার জন্য রুই মাছটা কোথায় আসে? প্লাবন ভূমিতে। প্লাবন ভূমি মানে কি সুবি ভাই? প্লাবন কখন হয়? খরার সময় হয় না বন্যার সময় হয়? এই মহাপ্লাবন মানে কি? মহাপ্লাবন মানে কি? বড় বন্যা, রাইট? মুসা আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়েছিল না? তো মহাপ্লাবন মানে হচ্ছে বিশাল বন্যা। দেখো প্লাবন কখন? একটা নদী পানি হইছে, এইটাই কিন্তু বন্যা না। পানি হওয়ার পর যখন পানিটা উছলে যায়, উছলে কোথায় যায়? আশেপাশের যে পলি মাটির যে জমা জমিগুলো আছে এগুলার উপরে ওঠে। উঠলে স্পেশাল সুবিধা কি? আমরা তো জমিগুলো চাষ করি, ওই জমির মাটির উপরে তো খাবার আছে, অর্গানিক খাবার আছে, রাইট? অর্গানিক খাবারগুলো তখন কি হয়? পানি ঘোলাও হয়, যেহেতু উঠে গেছে, বন্যার পানি তো ঘোলা হয় পলি মাটির জন্য, খাবারের জন্য, জৈব পদার্থের জন্য। ঠিক তখন তারা ডিম পাড়ে। মদুনাঘাট বলে একটা জায়গা আছে হালদা নদীতে, এটা অভয়াশ্রম বলে ঘোষণা করা হয়েছে, তোমাদের বইতেই কিন্তু এটা লেখা আছে। যখন ভরা পূর্ণিমা, অমাবস্যা তিথি যখন চলে, বজ্রপাত এবং বৃষ্টি যখন হয়, কোথায় বৃষ্টি হয়? উজানে যখন বৃষ্টি হয়, মানে নদীর ওদিকে, তখন এরা এদিকে যাওয়া শুরু করে। প্রচণ্ড বৃষ্টির জন্য হালদা নদীতে হচ্ছে আঁকা বাঁকা, আঁকা বাঁকা। যারা পার্বত্য এলাকার লোক, যারা চট্টগ্রামের লোক, তারা তো জানো হয়তো বা। আঁকা বাঁকা, আঁকা বাঁকা হলে কি হয়? পানিগুলো ঘুরে ঘুরে আসে, পানিগুলো যখন ঘুরে ঘুরে আসে তখন কিন্তু ঘূর্ণি সৃষ্টি হয়। ঘূর্ণি যদি সৃষ্টি হয় তাহলে কি হবে? ওই ঘূর্ণির জন্য মাটি, যে জায়গায় ঘূর্ণির মাথাটা নিচে থাকবে ওই জায়গায় মাটিটা গর্ত হয়ে যায়। গর্ত যদি হয় ওই জায়গাটাকে বলে কুয়া, ছোট ছোট কূপ বলা হয় ওগুলাকে। ওই কূপগুলোর মধ্যে কি জমে? পলি মাটি জন্মে। ওই কূপগুলোর মধ্যে আর কি জন্মে? খাবারগুলো জন্মে, রাইট? বন্যার জন্য তো আশেপাশে সব খাবার আসতেছে, পানিও ঘোলা হয়ে গেছে। রুই মাছ তখন দেখে টেম্পারেচার কমছে কিনা। কি দেখে তখন? টেম্পারেচার, একটু শীতল পরিবেশ হয়ে গেছে। সবগুলো দেখার পরে সে প্রথমে ডিম ছাড়ে কয়েকটা, যদি দেখে ফোটে, ফুটলো, না ফুটলে চলে গেল। ডিমগুলো শরীরের মধ্যে হজম হয়ে যায়। এখন তোমরা যে জিজ্ঞেস করো কেমনে হজম হয় শরীরের মধ্যে, ভাইয়া প্রত্যেক দিন তো শুক্রাণু উৎপন্ন হচ্ছে, এই শুক্রাণুগুলো যাচ্ছে কোথায়? আমাদের কি ফ্যাগোসাইটিক কোষ নাই? মাঝে মাঝে হয় না ভেতরে পুঁজ জমে গেছে, তুমি এটা ফাটাই দিতে পারো না, অনেক দিন পর দেখবো ঠিক হয়ে গেছে, প্রথম প্রথম শক্ত ছিল, পরে ঠিক হয়ে গেছে। তাহলে এটা যায় কোথায়? ফ্যাগোসাইটিক সেল আছে না আমাদের শরীরে, ফ্যাগোসাইটোসিস করে, সে করে ওটাকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে রাসায়নিক পদার্থগুলো আশেপাশে কোষে সরাই দেয়, তাই না? কোনো জিনিস তো ফেলনা না শরীরে, রাইট? বলতো স্রোতের যেদিকে স্রোত, স্রোতের দিকে যাওয়া মানে উজানে যাওয়া, এটা কোন ধরনের ট্যাক্সিস? এই আত্মঘাতী কোষ আত্মস্থ করে, ব্যাপারটা এমন না আসলে। আত্মঘাতী কোষ এসে ওটা ভেঙে দেয়, ব্লাস্ট করে শরীরের ভেতরে নেওয়ার পর। আত্মঘাতী কোষ বলে তো কিছু নাই। রিওটেক্সিস, সাবাস। আচ্ছা আমরা পড়ায় যাই এখন, গল্প চলতেই থাকবে, পড়া পড়তেই থাকবো আমরা। এবার একটু আমি হৃৎপিণ্ড এবং কপাটিকায় আসি, খুব ইম্পর্টেন্ট। এদের হৃৎপিণ্ড হচ্ছে আমাদের মতো না, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, ওকে? আমাদের হৃৎপিণ্ড যখন 4 প্রকোষ্ঠ হয় তখন এই পাশে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো যায়। যেহেতু এদের এইটা নাই, তাহলে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এই পাশ দিয়ে এই পাশে যায়। তা কার্বন ডাইঅক্সাইড মানে কি? ধরা যাক শিরা, তাহলে এদের হৃৎপিণ্ডকে কি হৃৎপিণ্ড বলা হয়? ভেনাস হার্ট,
ভেনাস মানে হচ্ছে ভেইন, ভেইন মানে হচ্ছে শিরা বা শিরা হৃৎপিণ্ড, রাইট। 2 নম্বর হচ্ছে এই পাশে একটা চক্র ছিল অক্সিজেনের, এই পাশে একটা কার্বন ডাইঅক্সাইডের এখন চক্র। আর তাহলে আমাদের হৃৎপিণ্ড কয় চক্রী? 2 চক্রী বা ডাবল সার্কিট, কিন্তু এদের তো এটা নাই। তাহলে কয় চক্রী? 1 চক্রী বা সিঙ্গেল সার্কিট হার্ট, রাইট। হৃৎপিণ্ড কোনো একটা গহ্বরের মধ্যে রাখতে হবে শরীরের, কারণ হৃৎপিণ্ডকে প্রসারিত হতে দিতে হবে, এই জন্য একটা ফাঁকা জায়গা রাখতে হবে। এই জায়গার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর। আমাদেরও তো পেরিকার্ডিয়াল গহ্বর আছে, যেখানে হৃৎপিণ্ড আছে, এদেরও আছে। ক্লিয়ার? আমাদের হৃৎপিণ্ডের আবরণ আছে পেরিকার্ডিয়াম, তাহলে এদের হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। ওকে, তো দেখো পুরো ব্যাপারটা আমি এভাবে দেখাই। আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর, এই যে গহ্বরটা, এটা ভেতরে হৃৎপিণ্ড আছে। এখান থেকে কি ভুল আছে, টিফিনে কিছু এডিশন আছে সেটা বলি। এদের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ, আগে এ, তারপর হচ্ছে ভি। তোমাদের কাজ হচ্ছে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে কোনটা বড় সেটা খুঁজে বের করা, ঠিক আছে? দেখো এট্রিয়ামে সবসময় কিন্তু আগে রক্ত যায়, রাইট। তাহলে রক্তটা এই পাশ দিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে বের হচ্ছে। এট্রিয়াম, ভেন্ট্রিকল, অলিন্দ, নিলয়, এইটা হচ্ছে ধমনী, বের হয়ে যাচ্ছে হৃৎপিণ্ড থেকে যে বের হয় তাকে ধমনী বলা হয়। এটা হচ্ছে মহাধমনী বা অ্যাওর্টা। আর এই যে রক্ত ঢুকতেছে এটার নাম হচ্ছে ভেইন। ক্লিয়ার? এখন একটু আমি নাম বলি। প্রথম প্রশ্ন হচ্ছে এদের কয়টা প্রকোষ্ঠ আছে? 2টা। এই যে দেখেন ভেইনটা এখানে এসে একটু প্রসারিত হয়েছে, তাহলে আমরা বলতে পারি না এটাও একটা প্রকোষ্ঠ। যেহেতু এটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নয়, এই জন্য আমরা এটাকে বলবো উপপ্রকোষ্ঠ। তাহলে এখন বলো তো রুই মাছের হৃৎপিণ্ডে কয়টা উপপ্রকোষ্ঠ আছে? একটা। প্রকোষ্ঠ আছে কয়টা? 2টা, ঠিক আছে। আর এই যে এটা আছে অ্যাওর্টা। এখন চলে আসে এই অ্যাওর্টার নাম কি? এটার নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস। আর্টারি মানে হচ্ছে ধমনী, ওকে। এটা বালবাস মানে হচ্ছে বাল্ব। তোমরা তো জানো কিছু ইলেকট্রিক বাল্ব হচ্ছে এরকম, রাইট? সুই, ইলেকট্রিক বাল্ব এরকম না? হ্যান্ড গ্রেনেড হয়েছে এটা। কি হয়েছে? কিছু হয়েছে বাল্বের মতো বলে, এই যে এটা বাল্বের মতো, আমি জাস্ট এখান থেকে এখানে দিলাম, এই জন্য এর নাম কিন্তু বালবাস আর্টারিওসাস। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্ন, এই যে এখানে যেটা আমরা দেখতেছি ভেইন, যেহেতু এটা ফাঁকা গহ্বর তৈরি করেছে, ফাঁকা মানে হচ্ছে সাইনাস, তাহলে এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। ওকে, আপনারা এরকম করতেছেন কেন? আপনাদের খুব কষ্ট হইতেছে? জ্ঞান নিতে খুব কষ্ট, জানেন? যদি উদ্দেশ্য হয় যে এই জ্ঞানটাকে আমাকে কাজে লাগিয়ে কোথাও চান্স পাইতে হবে, বাট আমি যদি এমনি হুদাই গল্প করতাম তাহলে ঠিকই কিন্তু আপনারা ক্লাস করতে পারেন। এক ঝাঁক স্টুডেন্ট আছে তোমাদের, প্রথম মিনিট থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টার শেষ মিনিট পর্যন্ত ক্লাস করে। এরা কারা? এরা হচ্ছে সবাই আমার মতো লোক। জি না, তোমার মতো না। কিছু স্টুডেন্ট আছে তোমাদের মধ্যে যাদের আসলে পেছনে আর কিছু নাই, সব ভেঙে গেছে। মানে ও যদি থমকে যায় তাহলে তার পুরো ফ্যামিলিটাই থমকে যাবে। বাবা মা তো আমাদের পড়াচ্ছে 2টা কারণ। একটা হচ্ছে আমরা যেন ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি, সুখে থাকি। 2 নম্বরটা হচ্ছে যেন আমাদের দ্বারা তারাও যেন একটু সুখে থাকতে পারে। টাকা পয়সা দেন না দেন, বলতে অন্তত পারবে আমার ছেলে এই হয়েছে সেই হয়েছে। একটা বাবার জন্য, মায়ের জন্য সবথেকে বেশি এটাই হচ্ছে অর্জন, রাইট? যদিও ফরেন কান্ট্রিতে এগুলো পাত্তা দেওয়া হয় না, তাই না? তো যারা আমার মতো স্টুডেন্ট আছো যে থেমে গেলে ফ্যামিলি শেষ, থেমে গেলে এখানেই আর লাইফ নাই, কিছু নাই, তারা ভয় পেয়ে ক্লাস করে।
ভয় পেয়ে পরীক্ষাগুলো দেয়। স্টুডেন্ট তো আমাদের 500, কেন পরীক্ষায় মাত্র 100 জন স্টুডেন্ট দেয় হয়, বাকি 400 জন কই? হ্যাঁ, তারা পড়াশোনার প্রিপারেশন নিতেছে, রাইট? যদি তারা অন্য জায়গায় ভালো প্রিপারেশন না নেয়, সব জায়গায় যদি সেম ঘটনা হয়, তার মানে তাদের আসলে কোনো সারা জীবন কোনো অভাব ছিল না, কোনো চাহিদা নাই, তাদের এই অবস্থা। মনে রাখবা, লেখকের ছেলে হয়ে লেখক হওয়া খুব টাফ, কোটিপতির ছেলে হয়ে কোটিপতি হওয়া খুব টাফ, পলিটিশিয়ানের ছেলে পলিটিশিয়ান হয়। কারণ পলিটিশিয়ান হতে গেলে যেটা হবে, সব থেকে কম পড়ো, সব থেকে খারাপ হও, পলিটিশিয়ান হয়ে গেল। এইটার জন্য আলাদা কোনো লাগে না, লাগে নাকি? যদি পলিটিশিয়ানরাই সেরা হতো বা সেরা মানুষগুলো পলিটিশিয়ান হতো, তাহলে এই যে তোমাদের ব্যাচে যারা ভালো করতেছো, সবাই আমি মন্ত্রী হিসাবে নিয়োগ দিতাম। তুমি হলে শিক্ষামন্ত্রী, তুমি হলে অর্থমন্ত্রী, তাই না? তুমি হলো বাণিজ্য মন্ত্রী, তুমি হলো মৎস্যমন্ত্রী, ঠিক না? তো এইরকম টেনশনটা না থাকলে হবে না। যেমন আমি ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত কোনো মেয়েকে প্রপোজও করি নাই, প্রেমও করি নাই। ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা পর্যন্ত, মেডিকেল চান্স পাওয়ার আগ পর্যন্ত কেন করি নাই? কারণ হচ্ছে আমি জানি আমার ফ্যামিলি আমাকে ফোনে যে 10 টাকা দিবে, এই খরচটা দেওয়ার মতো তো সামর্থ্য নাই ওই সময়। প্রাইভেটের টাকা দিতে দিতে যে কী খারাপ অবস্থা, 1। 2 নম্বর হচ্ছে খুবই জয়েন্ট ফ্যামিলি, বিশাল একটা ফ্যামিলি। তো এই ফ্যামিলিতে মানে ফোনও ছিল না আমার, কারণ আমি এটাও ভয় পাইতাম, ফোন নিলে ফ্যামিলি কী বলবে, ফোন নেওয়ার জন্য আমি কীভাবে অ্যাফোর্ড করব। তো আমার সুবিধা যেটা হচ্ছে, আমি ভয়ে ভয়ে ছিলাম, ঠিকই পড়াশোনা করছি, ঠিকই পার হয়ে আসছি। তো এই ফিলিংগুলো যদি না থাকে, টেনশনটা যদি না থাকে, তাহলে জীবনে ভালো কিছু করা সম্ভব নয়। তোমাদের আমি বলে রাখি, না এসব কথা বলা ঠিক না, তাই না সুই ভাই? বলবো? তোমাদের আমি বলে রাখি, আমি আজ থেকে 1.5 বছর আগে প্ল্যান করি যে আমি কোটিপতি হব। কারণ আমার জীবনে অনেকগুলো ল্যাকিং ছিল। আমি আমার জীবনে টাকার সব থেকে কষ্ট ভোগ করছি। আমি আমার জীবনে কোনো খেলনা কিনিনি। আমার মনে আছে, আমার নানি ছিল হচ্ছে ধাত্রী, আমি বলেছিলাম মনে হয় তোমাদের ব্যাচে, ধাত্রী। সে হচ্ছে গ্রামে, ওই যে একটা সময় যখন মাতৃমৃত্যুর হার বেড়ে গেল, তখন কিন্তু গভর্নমেন্ট বলল যে কোনো ব্যক্তি যদি প্রশিক্ষিত ধাত্রীর কাছে গিয়ে তাদের হচ্ছে ডেলিভারিটা করায়, কারণ তারা এখনও হসপিটালে এসে ডেলিভারি করার হয়নি, মেন্টালিটি কারো ছিল না। যদি আসে তাহলে তাকে একটা করে পেটিকোট, সবুজ সবুজ রঙের একটা করে পেটিকোট দেওয়া হবে, একটা ব্লেড, একটা সুতা, একটা সাবান, ইত্যাদি ইত্যাদি দেওয়া হবে। আমার মনে আছে, আমার নানি ছিল প্রশিক্ষিত ধাত্রী ওই এলাকার। তো আমার মা আমারে পাঠাইছে, কারণ নানি খবর দিছে যে বাসায় হচ্ছে পেটিকোটের জন্য কাপড় আসছে, এগুলো নিয়ে যাইতে কিছু। আমি গেছি, মায়ের জন্য 2টা নিছি, আমার ভাইয়ের জন্য একটা নিছি, আমার জন্য একটা নিছি। পেটিকোট তো আর আমরা 2 ভাই পরবো না, আমরা কী করবো? শার্ট বানাইছি 2 ভাই, বুঝছো? বাজারে গিয়ে 2-5 টাকা দিয়ে শার্টের বোতাম আমরা বানাইছি। আমার মনে আছে, আমি স্কুলের মধ্যে আমরা যখন খেলতেছিলাম, তখন পটপট করে ছিঁড়ে যাইতেছে, আবার বাসায় গিয়ে আমার মা সেলাই করতেছে। এটা কিছু বুঝলা? মুরগি বিক্রি করে আমার লাইফে ফার্স্ট ছোটো একটা ক্যালকুলেটার কিনে দিয়েছে। ফুটবল খেলতে গিয়ে হারাইছি, এই কথাটা আমি বলতে পারি না আমার মারে। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে গিয়ে আমি ক্যালকুলেটার কিনছি, সায়েন্টিফিক ক্যালকুলেটার। তো এই যে এই ঝামেলাগুলো এতগুলো আমি ফেস করছি, আর ভয়ানক ভয়ানক। এরপর যখন আমি পড়াইতাম, আমার অনেক স্টুডেন্ট এখানে আছে, এই যে নাবিলা আঞ্জুম আছে, রুবা আছো, তোমরা তো দেখছো আমি কোথায় ছিলাম। তখন আমি মনে মনে খুব জেদ করি যে এই ঢাকা শহরে আমার বাড়ি থাকতে হবে, এই ঢাকা শহরে আমার গাড়ি থাকতে হবে, এই ঢাকা শহরে আমি ক্যাশ কোটিপতি হব। আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার কোটি টাকা আছে। আমি চাইছি 1.5 বছরের মধ্যে করে দেখেছি। এমনি এমনি হয় নাই, ঘুমাইছি হয়নি। ট্রাস্ট মি, এত কম বয়সে কেউ কোটিপতি হয় না। আমার ব্যাচমেট বলো, আমার সিনিয়র বলো, আমার জুনিয়র বলো, সারা বাংলাদেশে কেউ হয়নি এখন। আমি পিছাই গেছি? পিছাই যায়নি। আমার লেকিং যেগুলো ছিল আমি তুলে ফেলছি। আমি জানি একসময় আমার অনেক টাকা হবে, অনেক বাড়ি গাড়ি হবে। যেমন আমার গাড়ি কালেকশন করার শখ, আমি কালেকশন করা শুরু করে দিয়েছি। তোমাদের তো এই যে কি দেখাইছি, কই এই যে তোমাদের আমি এগুলা দেখাইছি, কিন্তু সব জিনিস তো আর দেখানো যায় না। তো কিছু জিনিস থাক গোপনে। তো
আমি আসলে বলতে চাচ্ছি যে তোমাদের পেছনে আসলে লেকিংস লাগতো, তোমাদের পেছনটা পুরো কেটে ভেঙে দেওয়া লাগতো, ফিল যেন হয়। কয়েকজন আছে খুব ভালো পড়াশোনা করে, বাকিরা কোনো পাত্তায় দাও না। এখনও সেম অবস্থা। আমার সাথে কিছু স্টুডেন্ট আছে, এই ঢাকা কলেজ বলো, তারপর হচ্ছে মুন্সি আব্দুর রউফ, নূর মোহাম্মদ, সিটি কলেজ, এনডিসির কিছু, তারপর হচ্ছে এদিককার কিছু বিজ্ঞান কলেজের, খুবই ক্লোজ এরা। এরা আসে, আড্ডা দেয়, খানা পিনা করে চলে যায়। আমি খুব অবাক হয়ে দেখি, খুবই ভালো ভালো স্টুডেন্ট, এরা খুবই ভয়ানক ভালো স্টুডেন্ট, পড়াশোনা করে না, পাত্তাই দেয় না ব্যাপারটা। কারণ মাস শেষে টাকা আসতেছে বাড়ি থেকে। জীবনেও বলে নাই যে তুমি যদি ভালো না করতে পারো বাড়ির খানা পিনা বন্ধ হয়ে যাবে, বাড়ির জমিটা বিক্রি করে দিতে হবে। আমি আমার লাইফে দেখছি আমার বাপ ঋণের চাপে বাড়ি বিক্রি করে দিয়েছে। আমাদের একটা পাথরের জমি ছিল, ওই জমিতে গিয়ে ছোট বেড়ার ঘর তুলে আমরা মা আমি ওখানে থাকতাম। রাত 12টার দিকে আমার বাপ ভাই আসতো, ততক্ষণ পর্যন্ত ভয়ে আমার মার পাশে আমি থাকতাম। আমি রান্না করছি আমার মার সাথে, মাছ কাটা, কাপ ধোয়া, তারপর হচ্ছে বাসন মাজা, এগুলো আমি করতাম। সুবি ভাই, আপনি আমার বাসায় গেছিলেন না, আপনি দেখেন নাই? এখন যে বাড়িটা আছে শুধু বাড়িটা তুলে ফেলেন, বাস ঝাড়ের মধ্যে দেখছেন না? ওখানে ছোট্ট একটা ঘর ছিল। তো আমি আর কি বলবো, যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে এই ভয়ানক ফিলটা আসবে না তখন কিচ্ছু করতে পারবে না, ট্রাস্ট মি। যাদের বাপ মা অ্যাভেলেবল দিচ্ছে এবং তোমরা যারা ফিল করছো না, তাদের সমস্যা আছে। অনেক ভালো স্টুডেন্ট আমি দেখছি লাইফে কিচ্ছু করতে পারেনি। কখনো এই ফিলটা নিও না যে আমি তো ভালো স্টুডেন্ট, কলেজে তো ভালো, ক্লাস 5-এ 10-এ এই রেজাল্ট আছে। কত স্টুডেন্ট ঘুরে বেড়াইতেছে। আমার রুমেই তো থাকতো রাজশাহী ক্যাডেট কলেজের একজন এনডিসির স্টুডেন্ট। দেখো, ওরা রাজশাহী ক্যাডেট কলেজ এনডিসি থেকে রংপুর মেডিকেলের ওই রুমে চলে গেছে, আর আমি কোত্থেকে চলে আসছি। তার মানে হচ্ছে অবশ্য জানার লেভেলে তাদের লেভেলে আমি না, কারণ তার 2 বছর ধরে ভালো পড়াশোনা করছে, 2 বছর অনেক কিছু জানছে, বাট যোগ্যতাটা অর্জন করে আমি ওখানে গেছি। যদিও তাদের থেকে কম, বাট আমি তাদের থেকে আগে গেছি। দিন শেষে কোনটা জানো? সম্মান, টাকা পয়সা, সুখে থাকা, এই 3টা জিনিস হলো লক্ষ্য। দিন শেষে এটাই, রাইট? আর কিছু বলার নাই তোমাদের। শ্রম দিলে গরুর মতো শ্রম দিবা। আমি আমার লাইফে কখনো এমন একটা দিন বা একটা মাস বা একটা সপ্তাহ যায় না যে সপ্তাহে আমি আমার ফ্রেন্ডের কাছে গিয়ে টাকা চাইনি। গত 1.5 বছর ধরে আমাকে একটা টাকাও কাউরের কাছে চাওয়া লাগে না। দিতেইছি। এই ফিলগুলা শুধু তারাই বুঝবে যারা ছোটোবেলায় কখনো খেলনা কিনতে পারে নাই, যারা সরকারের ত্রাণের ওই রিলিফের পেটিকোটের কাপড় দিয়ে শার্ট বানাইছে, তারাই বুঝবে, রাইট? তো মনে রাখবা, যদি আমি মানে ট্র্যাকে থাকি তাহলে যেমনি আগাইতেছি এটা টপে যাওয়া সম্ভব। আর তোমরা যে অবস্থায় আছো, গড়াইতে খাচ্ছ, ওই বিছানায় ঘুমাইতেছো, ওখান থেকে পরীক্ষা দিতেছো, কিছু করতেছো না, স্বপ্ন দেখতেছো না, আই ডোন্ট নো তোমাদের কি হবে। আমার একটা খুব ভালো স্টুডেন্ট আছে, খুব প্রিয় কিছু স্টুডেন্ট আছে। তো আমরা যখন জব দিই তখন যখন আমরা সার্কুলার দিলাম গ্রুপের মধ্যে, আমার খুব খারাপ লাগলো, তারে ফোন দেওয়া লাগলো আমাকে। সে আমার ফোন দিয়ে বলতেছে ফ্যামিলির এই অবস্থা, যে চাকরিটা হয় খুব ভালো হবে। আমার এত খারাপ লাগছে। এবং সে যে পরিমাণ সিরিয়াস, আমি যখন প্রথম পড়ানো শুরু করি ওকে প্রথম পড়ানো শুরু করি, তখন থেকে আজ পর্যন্ত সে যে পরিমাণ সিরিয়াস, আমি খুব ভালো করে জানি সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। কারণ তার এই ফিলটা আছে, তার এই কষ্টটা আছে, তাই না সুবি ভাই? তো কখনো ওভারহেলমড হয়ে যায় না। খুব বেশি পাইছি, হয়ে যাবে, এমন কিছু ভাইব না, কিন্তু সামনে খবর আছে। আচ্ছা, প্রকোষ্ঠ 2টা, উপপ্রকোষ্ঠ 1টা, সাইনাস ভেনোসাস, মনে রাখবা সবগুলোই সংকুচিত হয়। ওকে? তো এই ছবিটা দেখো, এইটা মাঝে মাঝে কোনো মাছের ক্ষেত্রে এইরকম হয়, এইরকম
কোনাকুনি একটু ত্রিভুজের মতো। তো যখন এইরকম হয়ে যায় তখন এটাকে কিন্তু বলা হয় বাল্বের মতো, আর কিন্তু না, কোণের মতো হয়ে গেছে, তখন এটার নাম হচ্ছে কোনাস আর্টারিওসাস। রুই মাছে কিন্তু কোনাস আর্টারিওসাস থাকে না, এইটা প্রশ্ন। পোর্টাল সংবহনের ক্ষেত্রে যেমন মানুষের ক্ষেত্রে হেপাটিক পোর্টাল তন্ত্র আছে, রেনাল বা বৃক্কীয় পোর্টাল তন্ত্র নাই, এটা প্রশ্ন কিন্তু মানুষের জন্য। আবার রুই মাছে গিয়ে দেখো দুইটা পোর্টাল তন্ত্রই আছে, তাহলে রুই মাছে কখনো পোর্টাল তন্ত্র থেকে প্রশ্ন আসবে না। আসলে এই লাইনটা আসতে পারে, রুই মাছে রেনাল পোর্টাল তন্ত্র আছে কিনা এইটাই জাস্ট দিতে পারে। বাট মানুষেরটা তখন ইম্পর্টেন্ট, যে মানুষের কোন পোর্টাল তন্ত্র নাই, রেনাল পোর্টাল তন্ত্র নাই, রাইট? প্রশ্ন কিন্তু খুব কঠিন না, তোমরা তো দেখছো মেডিকেলের প্রশ্ন সহজ হয়, বাট পড়লেই তুমি আনসার করতে পারবো, না পড়লে কেউ কখনো মেডিকেলে চান্স পায় না, রাইট? বুয়েটের প্রিপারেশন নিছি, মেডিকেলে চান্স পাইছি, ব্যাপারটা এমন না। তুমি বুয়েটের প্রিপারেশন নিছো, ওই সময় তুমি ঠিকই পড়াশোনা করছো, মেডিকেলের জন্য যে আলাদা প্রিপারেশন নিতে হয় তা কিন্তু না, ওই বইগুলাই তো, রাইট সই ভাই? ওকে, কপাটিকা থেকে ইম্পর্টেন্ট, আমি বইয়ের মধ্যে টিফিনের মধ্যে যেহেতু দিয়েছি তোমরা নিজেরাও পারবা। কপাটিকা থেকে একটা কথা মনে রাখবা, কপাটিকা যে কোনো প্রবাহকে একমুখী করে। এটা দরজা এই পাশ দিয়ে এই পাশে যেতে পারে বাট ফিরতে পারে না, তাহলে কপাটিকা থেকে এই প্রশ্নটা আসতে পারে। এক, দুই নম্বর হচ্ছে প্রশ্ন আসতে পারে আর এট্রিয়াম এবং সাইনাস ভেনোসাসের মাঝখানে যে কপাটিকা থাকে এটার নাম কি? সাইনো এট্রিয়াল কপাটিকা। আসতেই পারে যে সাইনো এট্রিয়াল কপাটিকার কাজ কি, এখানে যে কপাটিকাটা থাকে কাজ হচ্ছে এট্রিয়াম থেকে সাইনাসের রক্ত আসতে বাধা দেয়, এইটাই কিন্তু কাজ। এই পাশ থেকে এই পাশে রক্ত নিয়ে যায় এটা কোনো কাজ না, বোঝা গেল? সেমভাবে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে আছে, তাহলে আগে ভেন্ট্রিকলের নাম দিতে হবে, সরি এট্রিয়ামের নাম আগে, এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এটা কাজ কি? ভেন্ট্রিকল থেকে এট্রিয়ামে রক্ত যেতে বাধা দেয়, কাজ কিন্তু এটা বাধা দেওয়াটা, নিয়ে যাওয়াটা নয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কপাটিকা থেকে কি প্রশ্ন আসবে। কপাটিকার একটাই প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কপাটিকার কাজ কি, রক্ত প্রবাহকে কি করে? একমুখী করে। ভাইয়া বালবাস আর্টারিওসাস উপপ্রকোষ্ঠ হওয়ার কথা না, না বালবাস আর্টারিওসাস আসলে উপপ্রকোষ্ঠ হওয়ার কথা না, কারণ আমি একটু বলি, সেটা হচ্ছে অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে যারা পেরিকার্ডিয়াল গহ্বরে থাকবে, যারা পেরিকার্ডিয়াল গহ্বরে থাকবে তারাই কিন্তু হচ্ছে প্রকোষ্ঠ উপপ্রকোষ্ঠ হিসেবে কাউন্ট হবে, রাইট? তাহলে প্রকোষ্ঠ কিন্তু এরাই থাকে পেরিকার্ডিয়াল গহ্বরে। কিছু এক্সটেনশন আছে, এরাও আছে, এরাও আছে। তো আমি প্রথমে ভাবলাম কেন এটা উপপ্রকোষ্ঠ নয়, নিশ্চয়ই এ সংকুচিত হয়, এ সংকুচিত হতে পারে, এ সংকুচিত হতে পারে, এই মনে হয় পারে না। বই খুলে দেখলাম যে সবগুলো সংকুচিত হইতে পারে। রক্তনালী মানে সে সংকোচন প্রসারণ হতে পারে, রাইট? নাহলে রক্তচাপ বাড়বে কমবে কিভাবে? তো এটার আনসার এখন আমি পাইনি, আমি দেখি নেট থেকে খুঁজে, পাইলে আমি সাথে সাথে গ্রুপের মধ্যে পোস্ট করে দেবো, টেনশনের কিছু নাই। আরেকটা, রক্তকণিকা কোনটা থাকে না? অনুচক্রিকা এদের থাকে না। তাহলে অনুচক্রিকার কাজটা কারা করে তোমরা একটু খুব দ্রুত বলো তো। অনুচক্রিকা না থাকলে রুই মাছের রক্তপাতকে ঠেকাবে। ওকে, তোমরা এটা লেখো, কমেন্টের মধ্যে লেখো। ছোট একটা ব্রেক নিয়েছি ভাই। 5 মিনিট ব্রেক।
আসসালামু আলাইকুম। অনেক কাল আগে হুমায়ুন আহমেদ স্যার একবার হচ্ছে আচ্ছা আমি বলবো না, মাঝে মাঝে আমি একটু কথা বলি, কথাগুলো এই জন্যই বলি যেন তোমাদের কাজে লাগে, কারণ এটা তো আমি জানি এগুলো আমার কাজে লাগে। একবার হুমায়ুন আহমেদ স্যার এর সাথে গেলেন, ইমদাদুল হক মিলনের বাসায় গেলেন। তো ইমদাদুল হক মিলন হচ্ছে সে সময় খুব জনপ্রিয় একজন লেখক। তো উনি ইমদাদুল হক মিলনের কাছে গেলে উনি সবসময় দেখতে পাইতেন হুমায়ুন স্যার যেমন চেক শার্ট পরতেন, ঢিলাঢালা শার্ট পরতেন, প্যান্ট পরতেন, এবং উনি খুব সাধারণ লাইফ লিড করতেন, সাধারণের মতো মুভ করতেন। তো হুমায়ুন আহমেদ স্যার ব্যাখ্যা করে মানে তার লেখাতে বলেছিলেন যে আমি যখন ইমদাদুল হক মিলনকে দেখি তখন তার আমি শুগুলা দেখি একেবারে আয়নার মতো চকচক করতেছে, কুচকুচে কালো শু চকচক করতেছে, এবং তার গায়ে যখন আমি শার্ট দেখি সবগুলোই হচ্ছে আয়রন করা, সবসময় আয়রন করা নতুন নতুন শার্ট পরতেন। তো উনি হচ্ছে যে জায়গায় লেখালেখি করতেন, ওনার যে অফিসটা ছিল, উনি কিন্তু এখনও বেঁচে আছেন ইমদাদুল হক মিলন সাহেব। তো ওনার যে অফিসটা ছিল, অফিসে এসি টেসি করে একেবারে পুরো 5 স্টার হোটেলের মতো করে ফেলছে। তো একটা মানুষ কেন এগুলো করে? তো উনি ইমদাদুল হক মিলনকে একবার জিজ্ঞেস করলেন যে তুমি এগুলো কেন করো, বা তোমার কেন, এটা রহস্যটা কি? তো ইমদাদুল হক মিলন স্যার বললেন যে অনেক কাল আগে আমরা দুই ভাই বাড়িতে ছিলাম। তো সেই রাত্রে কোনো খাবার ছিল না, পাশে ছিল হচ্ছে মামার বাসা কি কার বাসা। তো মা পাঠায় দিছে যে তোমরা একটু আজকে মামার বাসায় গিয়ে ঘুমাও। বুঝতে পারছেন কেন? কারণ ওখানে গেলে খাবার পাওয়া যাবে। তো ওনারা মামার বাসায় গেলেন, গিয়ে দেখেন যে মামারা খাচ্ছে, কিন্তু তাদেরকে ডাকেন না, ওরা ওই রাত্রে ক্ষুধা নিয়ে ঘুমিয়ে গেছে। তো ওই যে যন্ত্রণাটা, ভাত নাই, ওই যে যন্ত্রণাটা ওনাকে হচ্ছে একটা জিনিসের দিকে মানে পুশ করছে, সেটা হলো আমার লাইফে যখন অনেক কিছু অর্জন করব, ভাতের অভাবটা যেন আমার না থাকে। নতুন নতুন জুতো পরে, সবসময় শাইন করে, নতুন নতুন কাপড় কেনে, সবসময় আয়রন করে রাখে, কারণ ওই যে ওনার অতীতে একটা ব্যাপার ছিল, ওই জন্য আর কি। তো একজন প্রশ্ন করছে যে আমার জ্যাকেটটা কোথায় নেওয়া? এক্সট্রেসি থেকে নেওয়া। এখন বাংলাদেশের একটা সব ফেমাস ব্র্যান্ডের মতো, অনেক দাম তাদের প্রোডাক্টের, আমার নিতে ভালো লাগে, আমি এখন নেই না। নিউ মার্কেটে গেলে কিন্তু এই টাইপের পাওয়া যায়। যেমন একটা জ্যাকেটের টাকা দিয়ে আমি কিন্তু 4টা 5টা জ্যাকেট কিনতে পারতাম। আমার ভালো লাগে এটা, কারণ আমি ইমদাদুল হক মিলন সাহেবের সাথে আমার একটা মিল পাই। আমার কাজই হচ্ছে শপিংয়ে যাওয়া, শপিংয়ে গিয়ে ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করা, কারণ আমার এটা করতে ভালো লাগে। তো যার জীবনে আসলে যেগুলো কমতি ছিল, তারা দেখবা নেক্সট লাইফে গিয়ে এগুলো তাদের উপর প্রভাব পড়ে। যেমন আমি মানুষের সাথে কম মিশি, এর একটা কারণ হচ্ছে ছোটোবেলা থেকে আমার আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসলে আমাদের বাড়িতে আসতো না। আমার মা ছিল 4জন, একজন মারা গেছেন, বাকি থাকলো 3জন। আমার মা কনিষ্ঠ, তাহলে এদের বাসায় যাইতো সবাই। তো ওদের বাসায় সবসময় আলো, ওদের বাসায় সবসময় হই হুল্লোড়। তো এটা দেখে আমার খুবই খারাপ লাগতো। চাচারা বা ওই ফ্যামিলির দিকরা খুব কম যোগাযোগ করতো। আমার বাসায় আসলে যেমন আমার ব্যাপার, আমার ছোটোবেলা সবসময় নেড়া করে দিত। আমার মাথাটা হচ্ছে শরীরের থেকে ছোটোবেলা আকার একটু বড় ছিল। তো আমার কিছু চাচা আছে, একজন বলে যে বড় মাথাওয়ালা ভাতিজাটা কোথায়। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগতো। তার সাথে আমি আর কথা বলি না, কথাই বলি না আমি তার সাথে। তো এই যে এখন জীবনে এমন একটা ফেজ আমি অতিক্রম করতেছি, এখন কেন জানি আত্মীয় স্বজনরা সবাই আসে, আমি চিনি না জানি না, বাসায় গেলে দেখা যায় যে তাদের অর্থ সাহায্য বা বিভিন্ন ধরনের। সুফি ভাইকে নিয়ে আমি কিন্তু গত শীত গেছিলাম, কিছুদিন আগে। সুফি ভাইকে, মুহিবের বাসা তো আমার ওখানে, মুহিবুল্লাহর বাসা হচ্ছে কিশোরগঞ্জে। তো মুহিবুল্লাহরে নিয়ে যেতে পারি নাই, কারণ তোমাদের মতো সে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছে। তো তাতে একটা মানুষ আসলো, আমার বাবার হচ্ছে দূর সম্পর্কে আত্মীয়, টাকা চাইতো। আমি জীবনেও তারা দেখি না, তারা নাকি মেয়ের বিয়ে হয়েছে, আমার বাপ মারেও ডাকে নাই, তারা জানেও না বিয়ে হয়েছে। আয়সা বলতেছে আমি কি করি, আমার ভাই বিয়ে করছে কিনা, আমার ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে কিনা, কিছুই জানে না। সে আমার কাছে এসে টাকা চাইতেছে, আমি চুপ করে আছি। কিছুক্ষণ পর বলতেছে দিমিন কিনা, কত দিমিন সেটা কও। এমন করে বলতেছে যে আমি একটা কাজ করলাম, আমি আমার বাপ মা সবাই ডাইকা মাঝখানে বসে তারা জিজ্ঞেস করলাম যে আপনি জানেন আমি কি করি?
আমার ভাই কি করে আপনি জানেন? তার বাচ্চা কাছে কয়টা জানেন? তার বাচ্চার নাম জানেন? জানি না। কখনো আসছিলেন আমাদের বাসায়? আসিনি। তো কীভাবে আমি আপনাকে অর্থ সাহায্য করি? তো জীবনে দেখবো অনেক কিছুই। তো আমি মানুষের সাথে কথা বলি না, কারণ হচ্ছে ছোটোবেলা থেকে আমি কথা বলার মানুষ পাই নাই। মেয়ে মানুষ দেখলে আমার খুবই ভয় লাগতো কিংবা খুব লজ্জা পাইতাম, তাদের সামনে দিয়ে আমি হাঁটতে পারতাম না, কারণ আমার আপন বোন নেই, আমার কাজিনরা আমার সাথে মিশতো না। ছোটোবেলা থেকে একটা ভয় কাজ করতো। তো কথা বলতে পারতাম না। মেডিকেল কলেজে গিয়ে প্রথম যে প্রবলেমটা হলো, কারোর সাথে আমার কথা মিলতেছে না, কারণ আমি আচার ব্যবহার জানি না। ট্রাস্ট মি, আমি আচার ব্যবহার জানি না, কারোর সাথে মিলতেছে না। তো আমি 1.5 বছর পর কী করলাম, আমি লেখালেখি শুরু করলাম। এরপর যেটা হইলো, আমি এর আগে বলেছি যে আমার ব্যাচমেটরা ফ্রেন্ড হইলো কি হইলো না, তার থেকে বড় ফ্রেন্ড হলো আমার মেডিকেলের প্রিন্সিপাল, বিভিন্ন ডিপার্টমেন্ট হেড, ডক্টর, যারা যারা বড় বড় ডক্টর, তারা সারা বাংলাদেশে আমার অনেক ফ্রেন্ড। তখন সবাই অনেক বয়সে, আমি শুধু ছোট। তো লেখালেখি মাঝে মাঝে বলে, আপনি লেখালেখি কেন করতেছেন? আমার বাবা প্রাইমারি স্কুলে গেছে, আমার মা কখনো পড়াশোনা করেন, নিজের নামটা লেখে। তার নাম হচ্ছে মিনারা, মিনারা খাতুন। তো উনি যখন বানানটা লেখে, ম লিখে দেখো, বাপ মার পান, এইভাবে লেখে মরসই, এটা নাকি মিনারা। এইটা দিতে উনি ভুলে যায়। এইটা যদি দেয় তাহলে দেখা যায় যে এটা দেয় নাই, এরকম লিখে রাখছে মিনব। তো এই আর কি। তো আমার আব্বা ছোটোবেলায় আমাকে শুধু একটা বর্ণই দান করছে, সেটা হচ্ছে আমার আব্বা আমার এসে বলে কি, বলতো বাবা এটা কি, এটা কি? বলে হাত। সোজা না বাঁকা, সই না বাঁকা? আমি বলি সই। বলে এটা হচ্ছে হাত সই। হাত সই মানে কি? এইটা রস্যই যেটা, সেটা আমরা হাতসই বলি আমাদের এলাকায়। বোঝা গেল? হাস্যই। তো আমার আব্বা শুধু আমার এই বর্ণটা দান করছে, আমার মা আমারে কোনো বর্ণ দান করতে পারে না। আমার মা সবসময় শুধু আমারে ওই যে সৎ ভাই তো আমার সবাই বড় বড়, তো দেখা গেছে যে ছোটোবেলা আমার এরকম একটা হিস্ট্রি আছে, আমার বালতির মধ্যে একটা মানুষ চিপে ধরছে মাথাটা, আয় এদিকে আয়, কী আছে এখানে দেখে যা, বালতির মধ্যে কী জানি একটা। তো আমি গেছি ছোটোবেলায়, ফ্যামিলিয়াল মানুষ আর কি, মানে সে খুব খুশি যে এই কাজটা করতে পারলে, কারণ মানুষের ক্ষোভ থাকে না সতীনের ছেলের প্রতি। মাথাটা বালতির মধ্যে ঠেসে ধরছে। তা আমি ওই সময় কিন্তু প্রথম মৃত্যুটা দেখছি আমার চোখের সামনে, সামহাও বেঁচে গেছি। তো এত এত কাহিনী, শত 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 কাহিনী, আরও কিছু ভয়ানক কাহিনী আছে, ওগুলো তো অনলাইনে বলাই যাবে না। সুফি ভাই কিছু জানে, মুহিব তো আমার বাড়ির পাশে, মুহিব সবই জানে। তো আমি মাঝে মাঝে কথাগুলো এই জন্যই বলে, যেন তোমরা একটু মজা পাও। আমার কষ্ট, বাট তোমাদের মজা। এইটা একটা, আমি কিভাবে আগাইছি, তোমরা যেন তোমাদের পজিশন থেকে আগে যেতে পারো। এছাড়া আমার গল্প করার কিন্তু আর কোনো উদ্দেশ্য নাই। যখন আমি লাইভ ক্লাস নিই সামনাসামনি, তখন কিন্তু আমি প্রচুর গল্প করি, পড়াইও অনেক, কারণ আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা করেও ক্লাস নিই। আমার স্টুডেন্টরা দেখা যায় একটা সময় গিয়ে আমি এতই পড়াচ্ছি যে তারা বুঝতে পারতেছে কিন্তু আমি অনেক ক্লাস নিচ্ছি, আরেক ব্যাচ দাঁড়ায় আছে বাইরে। বলতে ভালো লাগে এগুলো, কারণ কষ্ট চাপা জিনিস ভেতরে কোনো লুকিয়ে রাখতে না। রাগ যদি ধরে, বাটি অনেকে ভাঙে, কখনোই তাকে নিষেধ করবে না। মোবাইল যদি ভাঙে, কখনোই নিষেধ করবে না, প্রয়োজনে একটা কিছু হাতে ধরাই দেবো যে ভাঙেন। তাহলে রাগটা হয় কি, ওইটার উপর দিয়ে মাটিতে গিয়ে চলে যায় রাগটা। কেউ যদি কাঁদতে চায় তাকে কাঁদতে দাও, কারণ কান্নার দরকার আছে, ভেতরটা বের হয়ে যায়। তোমরা দেখবো বাপ মায়ের উপর অনেক অভিমান করে কান্নাকাটি করতেছো, কিছুক্ষণ পর আর অভিমান নেই, কারণ কি, চোখের পানির সাথে বের হয়ে চলে গেছে। যেতে দাও। ব্রেক শেষ। ধমনী থেকে শুধু একটা প্রশ্নই পড়বা, ডরসাল অ্যাওর্টার শাখা। ডরসাল অ্যাওর্টার শাখা তোমাদের আমি বলি, তোমরা শুধু শুনে রাখো। যদি বলে রেনাল ধমনী কোথায় রক্ত দেয়, শাখাগুলো প্রথমে দেখবা ভালো করে, দেখলেই তোমরা বুঝতে পারো। রেনাল ধমনী, রেনাল মানে হচ্ছে বৃক্ক, বৃক্ক মানে হচ্ছে কিডনি, তাহলে কিডনিতে রক্ত দেয়। কডাল ধমনী, কডাল মানে হচ্ছে লেজ, তাহলে লেজে বা পুচ্ছ পাখনায় রক্ত দিবে। যদি বলে সাবক্লেভিয়ান ধমনী, তোমরা তো জানো যে এই যে এটার নাম হচ্ছে ক্লাভিকল, রাইট? ক্লাভিকলের নিচে বলে বলা হয় সাব ক্লাভিকল। তাহলে এই পার্টে যে ধমনীটা যায়, এটার নাম হচ্ছে সাব ক্লাভিকল ধমনী বা সাবক্লেভিয়ান ধমনী, রাইট? তাহলে সাবক্লেভিয়ান ধমনী কোথায় যাচ্ছে? হাতে যাচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্রেও কিন্তু সাবক্লেভিয়ান ধমনী আছে। ডান সাবক্লেভিয়ান ডান হাতে, বাম সাবক্লেভিয়ান বাম হাতে। তো ওদের কিন্তু, মাছদের কিন্তু
হাত নাই, কি আছে? বক্ষ পাখনা আছে। তাহলে সাবক্লেভিয়ান ধমনী কোথায় যাবে? বক্ষ অঞ্চলে, বক্ষ পাখনায়, এইসব জায়গায় রক্ত নিয়ে যাবে, রাইট? প্যারাইটাল ধমনী, তোমরা তো বারবার প্যারাইটাল এবং ভিসেরাল বলে দুইটা লেয়ার থাকে প্রত্যেকটা আবরণের, জানো তো? প্যারাইটাল লেয়ার কোনটা? এই যে এইটা। ভিসেরাল কোনটা? এই যে চামড়াটা। তাহলে প্যারাইটাল মানে কি? এই যে বহি প্রাচীর যেটা, এটাতে যারা রক্ত দেবে, সারা শরীরে ত্বকে রক্ত দেবে, ঠিক আছে? সিলিয়াকো মেজেন্টারিক, যখনই তোমরা সিলিয়াকো কথাটা আসলো তখন কিন্তু সিলোমের কথা আসলো। তাহলে উদর গহ্বরে রক্ত দিচ্ছে, সিলোম তো পেটের ভেতরে থাকে, রাইট? ফাঁকা জায়গাটা, রাইট? মেজেন্টারি কোথায় থাকে? মেজেন্টারি বলতে কিছু ফোল্ড আছে, ফোল্ড বলতে একটা বিশাল পর্দা, ফোল্ড। এই পর্দাগুলা করে কি আমাদের নাড়ি ভুড়িগুলাকে এরকম করে আটকে ধরে রাখে, নইলে কিন্তু ঝাঁকিয়ে দিলাম নাড়ি ভুড়িগুলো সব এখানে পড়লো। মাথাটা যদি নিচু করে নাড়ি ভুড়িগুলো আবার এখানে চলে আসতো। বোঝা গেল কিছু? তাহলে সিলিয়াকো মেজেন্টারিক ধমনী কোথায় দিবে? উদর গহ্বরে পৌষ্টিক নালীকে রক্ত দেবে, ঠিক না? তাহলে এগুলোই হচ্ছে ডরসাল অ্যাওর্টা বা পৃষ্ঠীয় মহাধমনীর শাখা। যারা আরও এক্সট্রা পড়তে চাও পড়ে নিও, কোনো সমস্যা নেই। শিরাতন্ত্র থেকে তোমরা শুধু এইটাই দেখবা, সার্কিউলাস সেফালিকাস কোথায় থাকে। সার্কিউলাস মানে হচ্ছে সার্কেল, সেফালিকাস সেফালো মানে হচ্ছে মাথা। তাহলে মাথার এখানে একটা সার্কুলার একটা ধমনী থাকে, রাইট? ঠিক কিনা? আচ্ছা, ডাক্টাস কুভিয়ে, ডাক্ট মানে হচ্ছে নালী, কুভিয়ে হচ্ছে সায়েন্টিস্টের নাম। তাহলে একটা রক্ত নালী আছে এখানে, যেইটাতে হচ্ছে বিভিন্ন দিক থেকে রক্ত আসে। কারা কারা ডাক্টাস কুভিয়ে বা ওখানে এসে উন্মুক্ত হচ্ছে, এইটা পড়বা, পড়া শেষ। ওকে, শ্বসনতন্ত্র থেকে কি পড়বো আমি বলে রাখি। ফুলকা, এদিকে একটা ফুলকা, এদিকে একটা ফুলকা। ফুলকা যেহেতু শ্বাস প্রশ্বাসে অংশ নিচ্ছে, মানে অক্সিজেন নিচ্ছে পানি থেকে, তাহলে আমরা কিন্তু এটাকে শ্বসন বলতে পারি, ফুলকাটাকে শ্বসন। তোমরা তো জানো ব্রঙ্কো মানে হচ্ছে শ্বসন। এই যে আমাদের ব্রঙ্কিয়াল ট্রি আছে না, শ্বসন বৃক্ষ আছে না, তাহলে ব্রঙ্কিয়াল মানে কি? শ্বসন। তাহলে ফুলকার যদি, ফুলকায় কিন্তু এরকম লেয়ার থাকে দুইটা করে, এই দুইটা মিলে একটা হচ্ছে ফুল বা হল, হোল, হোল মানে হচ্ছে সমষ্টি, হলো ব্রাঙ্ক মানে হচ্ছে ফুল শ্বসন একটা অঙ্গ। তো এইরকম এটা যদি অর্ধেক আমি নেই একটা ফুলকার, তাহলে এটা হচ্ছে হেমি ব্রাঙ্ক বা সেমি ব্রাঙ্ক বা অর্ধেক ব্রাঙ্ক বা অর্ধেক ফুলকা, রাইট? ফুলকার উপরে একটা কানকো থাকে, কানকোটা আবার ফাঁকা না, কিন্তু এখানে আর একটা পর্দা থাকে, ঝিল্লি, এটার নাম হচ্ছে ব্রঙ্কিও স্টেগাল ঝিল্লি। এই ব্রঙ্কিও শব্দের অর্থ শ্বসন, তাহলে দেখেই বুঝতে পারতেছে এই জায়গাতে আছে ঝিল্লিটা। তো কানকোটা যখন উপরে ওঠে ঝিল্লিটাও তখন এরকম হয়, কানকো যখন নিচে যায় ঝিল্লিও ভেতরে যায়। এখন দেখো কানকো যদি আমি তুলি, ঝিল্লিটা আসে, তাহলে ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে না? এখানে ফাঁকা জায়গা যে তৈরি হয়, হাঁ করে, হাঁ করলে ভেতরে পানি চলে আসে। তারপর মুখটা বন্ধ করতে তাকে হয় না, মুখটা ভেতরে এইরকম দুইটা অঙ্গ আছে, তাহলে এই পাশে পানি ঢুকতে পারে, কিন্তু পানি বাধা পাওয়ার সময় এরকম আটকে যায়, তাহলে মুখ দিয়ে পানি বের হয় না। এরা কোন পাশে বের হয়? যখন আর ফুলকাটা নামে তখন চাপ পায়, পানি সাই সাই করে বের হয়ে চলে যায় ফুলকার ভেতর দিয়ে। তখন ফুলকা করে কি, ওখান থেকে দুইটা জিনিস নেয়, একটা হচ্ছে অক্সিজেন নিবে, কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিবে, আর একটা হচ্ছে ফুলকার ভেতরে যে ফুলকা রেকার আছে বা গিল রেকার আছে, রেকারগুলো করে কি ছাঁকনির মাধ্যমে খাবারগুলো আটকে ফেলে, ওগুলো খেয়ে ফেলে সে। বোঝা গেল? ফুলকা থেকে পড়া শেষ। এবার চলে আসি আমরা প্রশ্বাস নিঃশ্বাস। তোমরা এটা দেখবা, পানিটা যে ঢুকলো, এই যে কানকোটা যখন উত্তোলিত হয়, সাথে ব্রঙ্কিওস্টিকাল ঝিল্লিটা উত্তোলিত হয়, তাহলে ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে মুখের ভেতরে, একটা হচ্ছে নেগেটিভ ফোর্স বা নেগেটিভ বল তৈরি হচ্ছে, তখন পানিটা সে চুষে নিল, তাহলে রাইট, ভেতরে নেগেটিভ ফোর্সের জন্য পানিটা চুষে নেয়, তাহলে এই বলটার নাম কি? চোষণ বল বা সাকশন প্রেশার, সাকশন ফোর্স। বোঝা গেল? তো এটা হচ্ছে সাকশন ফোর্স বা সাকিং ফোর্স বা সাকশন প্রেশার বলা হয় মুখের ভেতরে। শোষণ বল, এই শোষণ বলের জন্যই কিন্তু মুখের ভেতরে পানি ঢোকে। শোষণ বলের জন্য দায়ীকে কানকোটা, কানকো ওঠে, ব্রঙ্কিওস্টিকাল ঝিল্লি ওঠে বলেই তো মুখের ভেতরে ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে, রাইট? শেষ। তো প্রশ্বাস নিঃশ্বাসটা টিফিনের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নিবা, পড়লেই তোমরা বুঝতে পারবে। এখান থেকে এমন কোনো প্রশ্ন দিবে না যেটা তুমি পারবে না। বায়ুথলি, সুইম ব্লাডার, সুইম ব্লাডার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা সুইম ব্লাডার থাকে, পেছনেরটা একটু বড়, সামনেরটা একটু ছোট। সামনেরটার সাথে এরকম একটা ছিদ্র আছে, এটা পরিপাক নালীর সাথে যুক্ত থাকে, এই জন্য এটাকে বলা নিউমেটিক, বা যেহেতু বাতাস, বাতাস মানে তো নিউমো, রাইট? নিউমোনিয়া বলে না? তাহলে নিউমোনিয়া মানে কি? নিউমো মানে হচ্ছে বাতাস, তাহলে নিউমোনিয়া রোগ কোথায় হয়? যেখানে বাতাস, সেখানে কোথায়? ফুসফুসে।
তাহলে ফুসফুসে নিউমোনিয়া রোগ হয়। নিউমো মানে কি? বাতাস। তাহলে এই নালীটার নাম কি? যেহেতু এখানে বাতাস থাকে, নিউমেটিক ডাক্ট। ডাক্ট মানে নালী, বাতাসের নালী, পরিপাক নালীর সাথে যুক্ত থাকে। ওকে, সামনেরটা ছোট, পেছনেরটা বড়। এর উপরে থাকে হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া, ভেতরে থাকে হচ্ছে কোনো বলে গ্যাস। কোনো মানে কি? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন। এখানে থাকে রেটিয়া মিরাবিলিয়া। তোমরা একটু আনসার করো তো, হোয়াট ইজ রেটিয়া মিরাবিলিয়া? খুব দ্রুত আনসার করো। রুবাস তো শেষ। যখন আমরা হচ্ছে প্রকাশকের কাছ থেকে বারবার ধাক্কা খাচ্ছিলাম, ব্যবসায়ী হইতে হয় আজকাল লেখক হইতে গেলে। ব্যবসায়ী বলতে প্রকাশকের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হয়, টাকা পয়সার হিসাব রাখতে হয়, একটা ডোমিনেন্সি ক্রিয়েট করতে হয়। তুমি যতটুকু দিবা সেখান থেকে ততটুকু যেন আউটপুট পাওয়া। এটা আমি করতে পারতেছিলাম না, কারণ আমি এইসব পারি না। প্রকাশনী খুলে ফেলছি আমরা রাগ করে। অনেকদিন আগে বইমেলায় কে জানি আমারে বলছিল, রাগ কইরা একজন কবি আমাকে বলে, বাংলাদেশের একজন বিখ্যাত কবি, তুমি যে কে রাউলিং হয়ে যাও না যে তোমার বই লক্ষ লক্ষ কপি বিক্রি হবে। তো আমাদের মনে হয় না আর 6 মাস লাগবে আমাদের লাখ কপি বিক্রি হতে বইয়ের, রাইট? আমাদের আর 6 মান্থও লাগবে না আমাদের টিফিন লাখ কপি বিক্রি হতে। তো বই তো বই, টিফিন আমি যেভাবে দেখি এটা একটা টেক্সট বুক বলো, গাইড বই বলো, তার থেকে আমি বেশি এটা সাহিত্য হিসাবে দেখি। তাহলে সাহিত্যই তো বিক্রি হচ্ছে, রাইট? তো প্রকাশনীর সাথে রাগ করে প্রকাশনী করে ফেলছি। তারপর যদিও আমি অন্য প্রকাশনী থেকে বই লিখি, এখনও লেখার প্ল্যান আর কি সামনের বইমেলাতে। তোমাদের পড়াচ্ছি বলে আমি সময় দিতে পারতেছি না ওদিকে। আর হঠাৎ করে একদিন আমাদের ক্ষোভ হইল, কিসে জানি, ও আচ্ছা, তো মাঝে মাঝে কিছু গল্প মাথায় আসে, মিস্ট্রি থ্রিলার টাইপের গল্প। কারণ ডাক্তার হইলে একটাই সুবিধা পাবা তুমি, সেটা হচ্ছে মানুষের সাইকোলজি, অ্যানাটমি, মানুষের হচ্ছে ফিজিওলজি, সব কিছু সম্পর্কে তুমি বুঝতে পারো। মানুষ কেন ভুল করে, মানুষ কীভাবে অপরাধ করে, মানুষ অপরাধ করলে কিভাবে করলো, কেন করলো, এই রহস্য উদ্ধার করা যায় ফরেন্সিক মেডিসিনের মাধ্যমে। তো এইটা কিন্তু মেডিকেলে আছে। তোমরা তো জানোই যে স্যার আর্থার কোনান ডয়েল তো উনি একজন ডাক্তার, সার্জন ছিলেন। তো আমি কিন্তু ওনারে খুব ফলো করি, আমার যারা গুরু হিসাবে মানে, যেমন হুমায়ুন আহমেদ স্যারকে যতই মানুষ সমালোচনা করুক, যতই আমাকে বলো রাজীব সাহেব আপনার তো লেখা হুমায়ুন আহমেদের মতো, আপনার তো স্বতন্ত্রতা নাই, বাট আমি কিন্তু ওনাকে প্রচুর শ্রদ্ধা করি, কারণ উনি না হইলে আমি জীবনেও লিখতাম না। আর উনি ছিলেন বলেই কিন্তু আমি ওনার মতো করে লেখা শুরু করছি, লেখাটা তো শুরু করছি অন্তত, রাইট? তো তোমরা যদি কখনো এইরকম কিছু করতে চাও, তাহলে স্বপ্নের ক্ষেত্রে ডাক্তার অপশনটা রাখা দিও। ভবিষ্যতে আমি একজন হচ্ছে রহস্য রাইটার হব, রহস্য লিখব, এটা রাখতে পারো তোমরা। মেডিকেলে পড়লে এই এক সুবিধা পাওয়া যায় এক্সট্রা। বাংলাদেশে কিন্তু কেউ একজন ডাক্তারের লেভেলে মিস্ট্রি থ্রিলার লিখতে পারবে না, সাইকোলজিক্যাল থ্রিলার লিখতে পারবে না। তো যাই হোক, কি জানি বলতে চাইছিলাম আমাদেরকে, ও আচ্ছা, তো মাঝে মাঝে কিছু গল্প নিয়ে গিয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম যে দেখেন আমি খুব চমৎকার একটা রহস্য গল্প পাইছি, লিখে ফেলছি, এটা নিয়ে আমরা একটা ফিল্ম করি কিংবা কিছু একটা করি, শর্ট ফিল্ম করে যাই করি। তো বলে যে প্রথম কথা, সবাই নিজের গল্প দিয়ে করতে চায়, ওরা নিজের যেমনই গল্প ওরা সিনেমা করবে। আমরা যতই ভালো লিখি, প্রডিউসাররা কখনোই আমাদের উপর ইনভেস্ট করবে না। আর প্রডিউসারের কিন্তু অনেকগুলো লক্ষ্য থাকে, যে আমি ইনভেস্ট করতেছি, আমার কিছু লাভ লাগবে।
কিছু কমার্শিয়াল লাভ লাগবে, কিছু ফিজিক্যাল লাভ লাগবে। তো এইরকম কিছু টার্গেট থাকে আর কি, খারাপ মানুষদের, সবার না। তো রাগ করে এসে আমরা প্রোডাকশন হাউস তৈরি করে ফেলেছি, আমরা সামনে মুভি বানায় ফেলবো। তো এই ক্ষোভগুলা কোত্থেকে আসে? এই যে মজা করতেছি অতীত নিয়ে, এই অতীতগুলা থেকে। তো তোমার জীবনে তুমি যেগুলো পাচ্ছ না, টাকা পয়সা পাওয়া, 3 বেলা ভাত খাওয়া, এগুলোও আসলে যে প্রাপ্তি তা না। আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি ছিল, বাট তোমাদের কাছে যেটা প্রাপ্তি তাও কিন্তু না। যদি কখনো ক্ষোভ হয় তাহলে এটার পেছনে লেগে পড়বা, তাহলে দেখবা যে তুমি ওটা পেয়ে গেছো, এর থেকে বেশি কিছু পেয়ে গেছো। আর একটা জিনিস পাইলে কিন্তু তুমি শত শত জিনিস পাবা। এখন আমি এমন একটা স্টেজে আছি, আমি চাইলে এখন সব করতে পারি, যে আমি এখন এইটা করতে যাচ্ছি, ওইটা করতে যাচ্ছি, ওইটা করতে যাচ্ছি, আমি পারি এটা করতে। কারণ একটা জিনিস পাইছি যেটা আমার লাইফের অভাব ছিল, টাকা, এটা পাইছি, এখন সব করতে পারি। তো এই ক্ষোভগুলো রাখবা তোমাদের মধ্যে। রেটিয়া মিরাবিলিয়া নিয়ে এরা কি কিছু লিখছে? সেই কবি কি আপনার অনলাইন কোর্সে আছেন? না, আমি ওনাকে সেদিন রাগ করে ব্লগ দিয়ে দিছি অনেক আগে। আচ্ছা, বলে রাখি, আমরা কিন্তু শেষে চলে আসছি, 2 মিনিট পড়ালেই শেষ হয়, বাট আমি একটু সময় দীর্ঘ করতেছি। এখানে কিছু কৌশিক জালিকা থাকে এই যে থলিটার গায়ের উপরে, লাল লাল কৌশিক জালিকা। তোমাদের মায়েরা যখন রুই মাছ কাটবে তখন বায়ুথলিটা নিবা, বা কোনো কার্প জাতীয় মাছ কাটলে, কারণ কার্প জাতীয় মাছের বায়ুথলি থাকে, দেখবো উপরটা লাল লাল কৌশিক জালিকা আছে। তো এখানে কি একটা গ্রন্থি আছে, গ্যাস গ্রন্থি। যদি চায় মাছটা একটু ভেসে উপরে উঠবে, তখন করে কি এখান থেকে ভেতরে গ্যাস আসা শুরু হয়, ফুলে যায়। তোমরা তো জানো ফুটবলের ভেতরে বাতাস দিলে পানির উপরে ভেসে ওঠে, প্লবতা বলা হয় এটারে, ঊর্ধ্বমুখী কি জানি, ফিজিক্সে তো তোমরা পড়ছোই। আবার যদি চায় সে পানির নিচে নামবে, তখন সে এখানকার বাতাসটাকে আবার ভেতরে নিয়ে চলে যায়। এখন তোমাদের কাজ হচ্ছে এইটা ইনপুট নাকি এটা ইনপুট। দেখবা যে দুইটা প্রকাশের, একটা ইনপুট একটা হচ্ছে আউটপুট, মানে একটাতে বাতাস ঢোকে আর একটাতে বের হয়ে যায়, এটা দেখবা ভালো করে। উপরে থাকে গ্যাস গ্রন্থিটা, এই গ্যাসগুলো যারা সাপ্লাই দিচ্ছে, আবার শোষণ করেও নিয়ে যাচ্ছে। তো উপরে যে কৌশিক জালিকাগুলো আছে এগুলাকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া মিরাবিলিয়া মানে হচ্ছে ওয়ান্ডারফুল নেট। ওয়ান্ডারফুল মানে খুব চমৎকার একটা জাল। কি জাল? তোমরা তো ন্যাফ্রন পড়ছো, তো মেডিকেলে গিয়ে তোমরা এই জিনিসটা পাবা। রেডিয়া মিরিয়াবিলিয়া থেকে আমরা জাস্ট আগ্রহ হয়েছে এই জন্য একটা কথা বলতেছি। দেখো, তোমরা তো মাঝে মাঝে বলো না যে এই যে এখানে এসে সোডিয়াম আয়নটা রক্তে চলে যায়। সোডিয়াম আয়ন যদি যায় তাহলে তার সাথে কিছু পানিও চলে যাবে, কারণ পানি হচ্ছে লবণের পানি প্রার্থী বা প্রেম প্রার্থী, এই টাইপের আর কি। যেখানেই লবণ সেখানেই পানি। টেবিলের উপর লবণ রাখো, কিছুক্ষণের মধ্যে লবণগুলো গলে যাবে, বায়ুমণ্ডল থেকে পানি নিয়ে এসে গলায় দেয়, রাইট? তো আমরা তো এইটা জানি যে রক্তে যদি চলে যায় এইটাকে কিন্তু পুনঃশোষণ বলা হয়। কোনো আয়ন যদি যায় রক্তে আবার ফিরে, কোনো পানি যদি যায় এটাকে বলা হয় পুনঃশোষণ। কারণ এই আয়ন, এই পানি একবার আমরা কিন্তু খেয়ে এখানে শোষণ করছি পরিপাক নালী, রক্তনালীতে। এইটা কিন্তু আবার বের করে দিতেছিলাম ফিল্টার করে মূত্র আকারে। বের করে না দিয়ে আবার আমরা তাকে রক্তে ফিরাই নিয়ে যাচ্ছি, নতুন করে শোষণ করতেছি, তাই না? একবার পরিপাক নালী থেকে রক্তে গেছে, ওই জিনিসটা বের করে দিয়েছিলাম নেফ্রন থেকে, আবার রক্তে যাচ্ছে। তাহলে পুনরায় শোষণ বা দ্বিতীয়বার শোষণ, রাইট? এটা দেখো, এটা আসলে এইভাবে না। তো এখানে খুব চমৎকার একটা জিনিস থাকে, সেটা হলো নেফ্রনের পাশ দিয়ে কিন্তু কৌশিক জালিকা থাকে। কৌশিক জালিকা থাকে। তো তোমরা এখন নতুন যে রেশনতন্ত্র বইটা আছে, রেশনতন্ত্র যে অংশটা আছে নতুন বায়োলজি বইতে, দেখবা লেখা আছে পেরি টিউবুলার রক্ত জালক, একটা কথা বলা আছে। মানে এটা হচ্ছে নালী, এগুলোকে তো টিউবিউল বলে না, নেফ্রনের টিউবিউল বা নালী। এর পাশেই আছে, তাহলে এটা হচ্ছে রক্ত জালক বা রক্তনালী, যেটা এটার প্রান্তে আছে। এই জন্য এটাকে বলা হয় পেরি টিউবুলার রক্তজালক। কি হয় দেখো, এখানে যদি আমি একটু এক্সট্রা আয়ন দিতে চাই, এখান থেকে এখানে দিতে পারি। ক্রিয়েটিনিনটা কিন্তু যে এখানেও ক্ষরণ হয়, ক্রিয়েটিনিন কিন্তু যে এখানে রক্তনালী থেকে এখানে যায়, এই পাশে যে সব আসে তা কিন্তু না। ইউরিয়াও কিন্তু এখানে কিছু যায়। তো যাই হোক, আবার যদি কখনো কিছু লাগে আয়ন, যে রক্তচাপ কমে গেছে, রক্তে আয়ন কমে গেছে, তখন এখান থেকে আবার আয়ন নিয়ে যায়, আয়নের সাথে পানি নিয়ে চলে যায়। তো ফ্লোটা দেখো, এটা এদিকে যায়, এটা এদিকে যায়।
তো কাউন্টার না, পরস্পরের বিপরীত না, তাহলে প্রবাহটা হচ্ছে কাউন্টার কারেন্ট, বিপরীত প্রবাহ। তো এই মেকানিজমটাকে বলা হয় কাউন্টার কারেন্ট মেকানিজম। এই ব্যাপারটাই ঘটে ঠিক এই জায়গায়, বোঝা গেল? রক্তজালকগুলো এমন করে থাকে এই জায়গাতে যে এখানে একটা কাউন্টার কারেন্ট, একটা ফ্লো তৈরি হয়, পরস্পর এক্সচেঞ্জ করার ব্যাপার স্যাপার চলে আসে। এই জন্য এটাকে বলা ওয়ান্ডারফুল নেট বা রেডিয়াম মিরাবিলিয়া। তো যাই হোক, এটার কাজ কি? প্লাবতা রক্ষাকারী অঙ্গ। প্লাবতা মানে ওই যে বাতাস কমিয়ে বাড়ি উপর নিচ হতে পারে, এইটা একটা। 2 নম্বর হচ্ছে এটা আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে। আপেক্ষিক গুরুত্ব মানে কি? আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে, তোমরা দেখবা এটা বস্তুর ঘনত্ব আর পানির ঘনত্বের একটা তুলনা, ঠিক বলছি? এইটা কিন্তু চাইলে শব্দ উৎপন্ন করতে পারে, শব্দ গ্রহণও করতে পারে। কারণ এই যে নালী আছে, এই নালীর মাধ্যমে কিন্তু আমাদের কানে যেমন অস্থি আছে, এর সাথে কিন্তু কর্ণা অস্থির মতো কিছু অঙ্গ আছে, ওসিকল বলা হয় এটাকে, ছোট ছোট এয়ার ওসিকল। এখানকার শব্দটা কিন্তু নিয়ে যাইতে পারে। তাহলে তুমি পানির উপর যে থাবড়া থাবড়ি করো, তাহলে এই ফ্লোটাই বাতাসে আসে, বুঝতে পারে এরা, এটা কিন্তু ওখানে যায় কর্ণে, বোঝা গেল? সে কিন্তু শব্দ বুঝতে পারে। এরা আবার শব্দ তৈরিও করতে পারে। কিসের মাধ্যমে? সব বায়ুথলের মাধ্যমে। শেষ। তোমরা কি আমার সাথে সবাই ফান করতেছ? আচ্ছা দাঁড়াও, ফান আমি করতেছি, তোমরা করবো না তা তো হয় না। ইটস ওকে, কাটাকাটি। রুই মাছ জুন জুলাই মাসের দিকে প্রজননে যায়, কারণ জুন জুলাই মাসটা হচ্ছে শীতের পর প্রথম একটু হচ্ছে উষ্ণতম মাস। জুন জুলাই মাসে কী হয়? বৃষ্টিপাত বেশি হয়, তাই না? আর আমি তো বলেছি যে বৃষ্টিপাত লাগে এদের প্রজননের জন্য, প্লাবন ভূমি লাগে। এদের ক্লিভেজ কী ধরনের? মেরোব্লাস্টিক ক্লিভেজ হয়। এরা হচ্ছে বহিনিষেক ঘটায়, মানে এ ডিম ছেড়ে দেয় এক জায়গায়, শুক্রাণু ওখানে মিলিত হয়। তার মানে এর শরীরে কিন্তু ডিমটা থাকছে না, শুক্রাণু এর শরীরের ভেতরে যাচ্ছে না। ডিম বাইরে, শুক্রাণু বাইরে, ওখানে নিষেক হচ্ছে বা মিলন হচ্ছে, বহিনিষেক ঘটে, এটা জানতে হবে। ডিম্বাণু এবং শুক্রাণুর আবরণের নাম জানতে হবে। শুক্রাণুর আবরণের নাম হচ্ছে মেসোরিকিয়াম, রাইট? মেসোরিকিয়াম। আর ডিম্বাণুর আবরণের নাম হচ্ছে মেসোভেরিয়াম। মেসো যোগ ওভারি, ওভারি মানে ডিম্বাণু, মেসোভেরিয়াম। আর মেসোরিকিয়াম অর্কি, তোমরা মনে হয় জানো না যে মাঝে মাঝে কিন্তু ওই যে বলেছিলাম না, মামস হইলে কি হয়, চিকিৎসা যদি না করো কি হবে? কখনো বাচ্চার বাপ নাও হতে পারে, এমন সম্ভাবনা আছে। কারণ মামসের গাল ফুলার যে ভাইরাসটা, এটা কিন্তু হচ্ছে কোথায় যেতে পারে? প্যানক্রিয়াস বা এখানে যেতে পারে, প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে। এটা যেতে পারে হচ্ছে পুরুষের শুক্রাশয়েও যেতে পারে। শুক্রাশয় তখন ব্যথা করে। তো এই ব্যথাটাকে, ব্যথা ভাইরাসের জন্য যেহেতু ব্যথা হচ্ছে, এটা হলো অর্কাইটিস। তাহলে অর্কি মানে কি? শুক্রাশয়। তাহলে মেসো অর্কি মানে কি? শুক্রাশয়ের আবরণ, মেসোরিকিয়াম। ক্লিয়ার? পড়া শেষ? তো তোমাদের আমি একটা এক্সট্রা পড়া দিচ্ছি। ওই যে একটা চার্ট আছে দেখবা জীবনচক্রে, চার্টের মধ্যে দেখবা কখন কত ঘন্টার মধ্যে হচ্ছে প্রথম ভ্রূণ হয়, ফিঙ্গারলিং স্টেজ বা আঙ্গুলিপোনা দশা কত সপ্তাহের মধ্যে হয়, পূর্ণবয়স্ক হয় কত দিনের মধ্যে, এইটা দেখবা। আর প্রজননক্ষম হয় 2 বছরের মধ্যে, কিন্তু বাংলাদেশে অন্ত প্রজননের কারণে 1 বছরের মধ্যে হচ্ছে, এইটা একটু দেখবা। আর লাস্ট যেটা দেখবা সেটা হচ্ছে সংরক্ষণ। সংরক্ষণে যেগুলো বোল্ড লাইন লেখা আছে এগুলো দেখবা। প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র কোথায়? হালদা নদী, এই নামগুলো জানতে হবে। হালদা নদীর কোন জায়গাটা অভয়াশ্রম হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে? মধুনাঘাট, এটা দেখবা। পড়া তো শেষ। তোমাদের মনে কোনো কথা আছে? প্রশ্ন করতে পারো। ফোন দাও তো, সামনে আছে। আস্তে আস্তে আস্তে।
তো ধানি পোনা আর আঙ্গুলি পোনা কি? আঙ্গুলি পোনা মানে হচ্ছে আঙ্গুলের সমান, এটা বোঝাচ্ছে। ধানি পোনা কি? ধানের সমান সুবি ভাই, পুচকি পুচকি পোনা কিছু একটা। মায়েরা কি বাচ্চাদের চিনতে পারে? সবাই এক জায়গায় ডিম পাড়ে, বোঝে কিভাবে এটা আমার বাচ্চা? সব ডিম বাচ্চা তো একই রকম দেখতে, তাই না? অনেক কাল আগে যখন আমরা প্রথম, পৃথিবীর মানুষরা প্রথম আমরা যখন হচ্ছে সোশ্যাল হলাম, কমিউনিটি তৈরি করলাম ছবি ভাই, তখন বিবাহ বলে কিছু কিন্তু ছিল না। এক, দুই নম্বর হচ্ছে ওখানে কি হচ্ছে, বিবাহ প্রথা যেহেতু ছিল না, তো সবাই হচ্ছে সবার পছন্দ মতো মানুষের সাথে হচ্ছে কনজুগাল লাইফ লিড করতে পারতো, সবাই সবার সাথে মিলিত হচ্ছে। তো এটা তোমার দৃষ্টিতে যেমন লাগে লাগুক, ওই সময়ের ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট, রাইট? এটা এখনকার দিন দিয়ে বিবেচনা করা যাবে না, কোনো কমেন্টও করা যাবে না, জাস্ট শুনে যাও। তো ওখানে যে বাচ্চাগুলো হতো, এটা কার বাচ্চা কেউ জানতো না, সবাই নিজেদের বাচ্চা মনে করে সেটাকে লালন করতো, সবাই প্রচণ্ড ভালোবাসে কমের লোকদের সবাই। তো মনে করো যে রুই মাছ এখন ওই দশায় আছে যে সবাই এক জায়গায় ডিম পাততেছে, সবাই এক জায়গায় বাচ্চা পয়দা করতেছে, কোনটা কার বাচ্চা চেনা যাচ্ছে না। যাবে নাকি? কুত্তার না হয় 4টা বাচ্চা হলে এখানে একটা চাঁদ আছে, এখানে একটা তারা আছে, একটু দেখা যায়, একটা লেজ একটু সাদা বোঝা যায়। মাছের ক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন? আর এরা তো অতি উন্নত কোনো প্রাণী না যে ওদের বাচ্চা কাচ্চা বুঝতে হবে। যারা যত উন্নত তাদের বাচ্চা কাচ্চার পরিমাণ তত কম। মানুষের ক্ষেত্রে একটা বাচ্চা দেয়, যদি একটু বেশি হয় 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হতে পারে একবারে। হাতি একটা বাচ্চা দেয়, গরু একটা বাচ্চা দেয়, এরা চিনতে পারে একটা সময়। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যারা মৃত্যুর আগ পর্যন্ত তাদের বাচ্চাদের চিনতে পারে, কারণ তাদের মেমোরিটা কোনো ডিলিট হয় না। এইটাই হচ্ছে আমাদের স্ট্রেংথ। ভাইয়া, মামসের ঘটনা কি খালি ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রেও হয়? মেয়েদের ক্ষেত্রেও হয়। মামস কি মেয়েদের ছাড়ে? তো ঠিক আছে, তোমরা যেটা করবা, বইটা ভালো করে পড়বা, টিফিনের সাহায্য নিবা এই চ্যাপ্টারে গিয়ে, ঠিক আছে? টিফিন থেকে পড়লে মোটামুটি পড়া শেষ এখানে। আর কোশ্চেন ব্যাংক আমি দিব, তখন তো কভার হবেই। তো আমি যা বলেছি একটুকুই পড়বা। আর একজন বলেছে ভাই একটু দাগায় দেন, ঠিক আছে, আমি এখন ক্লাস শেষ করে দাগায় দিয়ে কিছুক্ষণের মধ্যে পিডিএফটা আপলোড করে দিচ্ছি। এইটা আজমল স্যার ছাড়া অন্য কোনো বই থেকে পড়বা না, ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আনন্দ মজা সবই করবা, মানে গান শুনবা, পড়বা, ইবাদত করবা, সবই করবে। এখন তো বাধা দেওয়ার কিছু নাই। পড়ালেখা থেকে ডিটাচড হওয়ার চেষ্টা করবা না। আর এই সময় কোভিডের স্ট্রেন কিন্তু খুব ভয়ানক, ছোট বাচ্চাদেরও আক্রমণ করতেছে, তাদের ক্ষেত্রে বেশি ফ্যাটাল। তাহলে ফ্যামিলির মানুষজনের কাছে একটু সতর্ক থাকতে বলবা। আল্লাহ হাফিজ।